হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। সবাই কেমন আছো তোমরা? সবাই অনেক দিন পর তোমাদের সাথে। সো কাজ ক্ষমতা শক্তি পর্ব 3-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। বাসায় ইলেকট্রিসিটি না থাকার কারণে একটু লেট হয়ে গেল 5 মিনিট, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো তোমরা সবাই যদি সব কিছু ক্লিয়ার দেখতে পাও, শুনতে পাও, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। তোমরা সবাই কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, ঠিক আছে? সব কিছু ওকে আছে কিনা একটু জানাও, তাহলে শুরু করে দিব। এমডি জাহিদ হাসান ভাইয়া, আপনি কি সুস্থ আছেন এখন? হ্যাঁ, আমি এখন মোটামুটি সুস্থ আছি, একটু শরীরটা একটু উইক বাই দ্য ওয়ে, বাট জ্বর কমে গেছে, এখন মোটামুটি সুস্থ। সবাই দোয়া করবা। ওকে, আমি আশা করছি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ, সব কিছু অল ওকে। তাহলে আমরা শুরু করে দেই। হ্যাঁ, আমরা শুরু করে দেই। আমরা গত ক্লাসে পড়েছিলাম, লাস্ট আমাদের পর্ব 2-এর মধ্যে ছিল হচ্ছে আমরা আনততলের বেশ কিছু বেসিক কনসেপ্ট নিয়ে কাজ করেছিলাম, আলোচনা করেছিলাম। আনততলের মধ্যে বিভিন্ন ধরনের কেসেস নিয়ে কাজ করেছিলাম, যে আনততলের সমবেগে ঊর্ধ্বগামী তলের ক্ষেত্রে একটা বস্তু উঠলে, সমবেগে উঠলে, সমত্বরণে উঠলে, সমমন্দনে উঠলে, নামলে কি হবে দেখেছিলাম, কাজ কি হবে। সো গত ক্লাসে আসলে একটা কেস নিয়ে শুরু করেছিলাম, ইন্টারনেট প্রবলেমের কারণে কেসটা কন্টিনিউ করতে পারি নাই। সো এখন চলো আমরা শুরু করি। ওকে, এখন আসো, ধরো এটা হচ্ছে ভূমির সাথে থিটা কোণে আনত একটা তল। এখানে তোমার একটা বস্তু রাখা আছে, একটা mkg ভরের বস্তু রাখা আছে। সো mkg ভরের বস্তুটার ওজন mg কাজ করবে কোন দিকে? নিচের দিকে। আগের পড়াগুলা ঠিক আছে, আগের তলটা, আমি তলটা এখানে। আর হচ্ছে প্রতিক্রিয়া, বিপরীত প্রতিক্রিয়া, ওজনের বিপরীত প্রতিক্রিয়া সবসময় কি তলের সাথে লম্বভাবে কাজ করবে, এই যে প্রতিক্রিয়া আর। সো এখন কথা হচ্ছে এই এমজিকে আমরা চাইলে দুটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে তল বরাবর। একটা হচ্ছে তল বরাবর আর একটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। সো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও কত ছিল? থিটা ছিল। সো এটা যদি এমজি হয়, এটা হচ্ছে কত? এটা হচ্ছে এমজি cos থিটা, আর এই উপাংশটা হচ্ছে mg sin থিটা। ওকে, এই উপাংশটা হচ্ছে mg cos থিটা আর এই উপাংশটা হচ্ছে mg sin থিটা, এগুলো আমরা সবাই জানি। এখন আমাকে একটা কেস বলে দিল যে তলের সাথে কি করা হয়েছে? আলফা কোণে f নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তলের সাথে আলফা কোণে f নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হলো। তলের সাথে আলফা কোণে f নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হলো। সো এই দূরত্বটা ধরো, তলের এখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা আমি ধরে নিলাম s। ওকে, যে আনত তলের মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটা কত? সেই দূরত্বটা হচ্ছে s। এখন আমাদেরকে বের করতে হবে তলের সাথে আলফা কোণে যদি আমি f নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে একটা বস্তুকে আনত তলের মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্টে উঠাইতে কি পরিমাণ কাজ করতে হবে সেটা এখন আমরা আলোচনা করব, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখন আমরা আনত তলের 6টা কেস পড়ছিলাম। এখন তোমরা বলো কোন কেস নিয়ে করব এই জিনিসটা? আমরা কোন কেস নিয়ে আলোচনা করব বলো? আমরা আনত তলের 6টা কেস দেখছিলাম। একটা হচ্ছে তোমার সমবেগে ঊর্ধ্বগামী, সমবেগে নিম্নগামী, সমত্বরণে ঊর্ধ্বগামী, সমত্বরণে নিম্নগামী, সমমন্দনে ঊর্ধ্বগামী, সমমন্দনে নিম্নগামী। সো এই কেসটা আমি কোন কেস দিয়ে দেখাবো বলো? গত ক্লাসের পর্ব 2-এর মধ্যে 6টা বেসিক কেস তোমাদেরকে দেখাইছিলাম। সো এই 6টা বেসিক কেস যদি তোমরা পারো, তাহলে যে কোনো একটা কেস দিয়ে যদি আমি এই জিনিসটা সলভ করাই, তোমরা মোটামুটি প্রত্যেকটা কেস কি করতে পারবা? সলভ করতে পারবা। এখন তোমরা আমাকে বলো কোনটা দিয়ে দেখাবো, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো কোন। আমার মনে হয় যে সমত্বরণ দিয়ে দেখালে সবচাইতে বেশি ভালো হয়, ত্বরণ দিয়ে দেখালে সবচাইতে বেশি ভালো হয়। দেখো দেখো কেসটা হচ্ছে এরকম, কেস হচ্ছে এরকম, তলের সাথে আলফা কোণে f নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তলের সাথে আলফা কোণে f নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং বস্তুটিকে আনত তলের
মিনিমাম পয়েন্ট থেকে, অর্থাৎ এই পয়েন্টটা ধরো এ মিনিমাম পয়েন্ট, আর এই পয়েন্টটা ধরো বি ম্যাক্সিমাম পয়েন্ট, আর এ বি এর মধ্যে যে দূরত্বটা এ বি সমান হচ্ছে ধরো এস। ওকে, এ বি সমান হচ্ছে এস। তাহলে দেখো আনত তলের মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্টে নিয়ে যাইতে, ম্যাক্সিমাম পয়েন্টে নিয়ে যেতে কৃতকাজ। আচ্ছা, তাহলে আমরা ধরো সমতরণে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা কি করতেছি? সমতরণে নিয়ে যাচ্ছি। পুরো জিনিসটা আমরা কিসে দেখাবো এখন? সমতরণে, ঠিক আছে? পুরো জিনিসটা আমরা এখন কোথায় নিয়ে কিসে করব? সমতরণে। পুরো জিনিসটা আমরা এখন সমতরণে ঊর্ধ্বগামীর ক্ষেত্রে দেখাবো। ওকে, তোমরা বলছো যে কোনো একটা দেখাইতে, আমি তোমাদেরকে সমতরণে দেখাই দিব, এরপর তোমাদেরকে বাড়ির কাজ দিব, পাঁচটা টাইপ বাড়ির কাজ দিব। সমবেগে ঊর্ধ্বগামী, সমবেগে নিম্নগামী, সমতরণ ঊর্ধ্বগামী করাই দিচ্ছি, সমতরণে নিম্নগামীটা বাড়ির কাজ দিব। এরপর হচ্ছে সমমন্দনে ঊর্ধ্বগামী, সমমন্দনে নিম্নগামী। ওকে, এখন দেখো তাহলে এটা হচ্ছে সমতরণে ঊর্ধ্বগামী। আচ্ছা, এখন দেখো সমতরণে ঊর্ধ্বগামী, ঠিক আছে? তার মানে ত্বরণটা কোন দিকে বলো তো? ত্বরণটা উপরের দিকে। তাহলে ত্বরণটা কোন দিকে দেখো, ভালো করে দেখো, আস্তে আস্তে বুঝো। ত্বরণটা হচ্ছে উপরের দিকে, যেহেতু সমতরণে ঊর্ধ্বগামী ত্বরণটা হচ্ছে উপরের দিকে। আর যেহেতু ঊর্ধ্বগামী, তাহলে এই বস্তুটা অবশ্যই উপরের দিকে উঠতেছে, তাহলে বেগটাও উপরের দিকে। তাহলে আমাদের বেগটা কোন দিকে? বেগ হচ্ছে উপরের দিকে। দেখো আমাদের বেগও হচ্ছে উপরের দিকে। এখন গত ক্লাসে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে ঘর্ষণ বলটা সব সময় গতির বিপরীতে কাজ করবে, রাইট? সো এখন দেখো বেগটা যদি উপরের দিকে হয়, ঘর্ষণ বল কোন দিকে হবে বলো? তোমরাই বলো, ঘর্ষণ বল কোন দিকে হবে বলো? ঘর্ষণ বল কোন দিকে হবে সবাই একটু জানাও। ঘর্ষণ বল কোন দিকে হবে সবাই একটু জানাও। বেগ যদি উপরের দিকে হয়, তোমরাই বলবা। এখন গত ক্লাসে পড়াইছিলাম বেগ যদি উপরের দিকে হয়, গতি যেদিকে ঘর্ষণ সবসময় তার বিপরীতে। ওকে, সো সবাই জানাও এফ কে কোন দিকে হবে? ওকে, গুড, নিচের দিকে। ভেরি গুড, সবাই মোটামুটি কারেক্ট আনসার করেছো। তাহলে আমাদের ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? দেখো ঘর্ষণ বল কাজ করবে নিচের দিকে। খুবই সিম্পল হিসাব, ঘর্ষণ বলটা কাজ করবে নিচের দিকে, এফ কে। ওকে, সো দেখো ঘর্ষণ বলটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। এখন আমরা যে কাজটা করব, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এফ কিন্তু তলের সাথে আলফা কোণে আছে, রাইট? সো এফ কে আমরা চাইলে দুইটা উপাংশে ভাগ করতে পারি। তাহলে দেখো কিভাবে আমার এই বরাবর উপাংশটা হচ্ছে, দেখো এফ আলফা কোণে আছে, তাহলে এই উপাংশটা কত? এফ কস আলফা। আর আমাদের লম্ব বরাবর উপাংশটা কত হবে বলো তো? এফ সাইন আলফা, এফ সাইন আলফা। সো আমি এখন এখানে কি করলাম? পুরো তলটাকে কি করে ফেললাম? পুরো আনত তলটাকে যতগুলা জিনিস এখানের মধ্যে ছিল সবগুলো আমি কি করে ফেলছি? সবগুলো অ্যানালাইসিস করে ফেলছি। দেখো আমাদের এফ ছিল তলের সাথে আলফা কোণে। দেখো এই থিটা আর এই আলফা কিন্তু সেম না, দেখো ভিন্ন জিনিস। এটা হচ্ছে ভূমির সাথে, এটা হচ্ছে সারফেস, ভূমির সাথে থিটা কোণে আনত একটা তল। ওই আনত তলের সাথে আলফা কোণে, সাপোজ ধরো এইভাবে আলফা কোণে আমি কি করলাম? এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, সো এই এফ নিউটন ফোর্সকে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম, একটা হচ্ছে এফ কস আলফা আর একটা হচ্ছে কি? এফ সাইন আলফা। ওকে, এখন আমরা এই তলটাকে কি করব? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা উপাংশে ভাগ করে ফেলবো। এখন আমরা কি করব? এই পুরো তলটাকে এইভাবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা উপাংশে ভাগ করব। এখন দেখো আমাদের ওয়াই অক্ষ বরাবর কি হবে? ওকে, আচ্ছা এখন আমাদের ওয়াই অক্ষ বরাবর কি হবে? দেখো আমাদের ওয়াই অক্ষ বরাবর কি হবে? দেখো ওয়াই অ্যাক্সিস। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো, এই বস্তুটা mkg ভরের বস্তুটা তলের ভিতর ঢুকেও যাচ্ছে না, আবার উপরে উঠতেছে না, রাইট? এই বস্তুটা ভিতরেও ঢুকে যাচ্ছে না, উপরে উঠতেছে না। তার মানে হলো উপরের দিকের টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স আর নিচের দিকের টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স সমান। একটা বস্তুর উপর উপরে নিচে টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স সমান হলে বস্তুটা উপরেও যাবে না, নিচেও যাবে না। সো এখন দেখো উপরের দিকের টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স কত? এখানে হচ্ছে আর, আরেকটা আছে কত? এফ সাইন আলফা। আমরা যখন এফ কে দুইটা উপাংশে ভাগ করে ফেলবো, ভালো করে বুঝো, আমরা যখন এফ কে দুইটা উপাংশে ভাগ করে ফেলবো তখন আর এফ এর দরকার নাই, কারণ আমি এফ কে
আনুভূমিক আর উলম্ব দুটো উপাংশে ভাগ করে ফেলছি। ভাগ করে ফেলার পর একটা ভেক্টরকে দুটো উপাংশে বিভাজন করে ফেলার পর আর ওই ভেক্টরটার কোনো কাজ নাই, উপাংশগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন দেখো আমাদের, আমি যদি ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাচ্ছি এই বস্তুটা ভিতরের দিকেও ঢুকতেছে না, উপরের দিকে উঠতেছে না। তার মানে উপরের দিকে টোটাল ফোর্স আর নিচের দিকে টোটাল ফোর্স কি সমান। তাহলে উপরের দিকে টোটাল ফোর্স কত? উপরের একটা হচ্ছে আর ভূমির তলের প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে এই এফ পরিমাণ বলের উলম্ব উপাংশ এফ সাইন আলফা। তাহলে লিখো ওয়াই অক্ষ বরাবর আমার উপাংশটা কত? ওয়াই অক্ষ বরাবর আমার উপাংশটা হচ্ছে দেখো এফ প্লাস এফ সাইন আলফা প্লাস আর, এফ সাইন আলফা প্লাস আর ইকুয়াল কত? নিচে কত? এমজি কস থিটা, এমজি কস থিটা। সো এখান থেকে আমরা চাইলে আর এর ভ্যালুটা বের করে নিতে পারি, এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। সো এই জিনিসটা আগে সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। তাহলে আমি এক্স অক্ষ বরাবর তলটাকে অ্যানালাইসিস করব, এরপর আমরা কৃত কাজ বের করব। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা, এখানে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান, এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। তারপর আমি এক্স অক্ষ বরাবর উপাংশে যাচ্ছি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো, এখন আমাদের যেটা করতে হবে, এক্স অক্ষ বরাবর তলটাকে হিসাব করতে হবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা হিসাব করব। তাহলে আসো এখন আমরা এক্স অ্যাক্সিস হিসাব করি। এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস, আমরা এখন এক্স অক্ষ বরাবর তলটাকে হিসাব করব। তাহলে এখন দেখো আমাদের ত্বরণ কিন্তু উপরের দিকে, রাইট? ত্বরণ উপরের দিকে, বেগ উপরের দিকে। সো গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম ত্বরণ যেদিকে কাজ করে, এটা দেখাইছিলাম, একদম প্রুফ করে দেখাইছিলাম। যেহেতু এখানের মধ্যে ত্বরণ আছে, যেহেতু এখানের মধ্যে ত্বরণ আছে, যেহেতু সমত্বরণে ঊর্ধ্বগামী উপরের দিকে উঠাচ্ছি, সো ত্বরণটা হচ্ছে উপরের দিকে। সো ত্বরণ থাকলে সেখানে কি থাকবে? ত্বরণ থাকলে সেখানে অবশ্যই নিট বল থাকবে। আমরা সবাই জানি নিউটনের সেকেন্ড ল থেকে যে নিট বল সমান ভর গুণ ত্বরণ। সো ত্বরণ আছে যেখানে, নিট বল থাকবে সেখানে। সো এখানে যেহেতু ত্বরণ আছে, এখানে নিট বল থাকবে। আর নিট বল সমান আমরা কি জানি? বড় বল মাইনাস ছোট বল। সো এখানে আমরা লিখতে পারি এফ নিট সমান, এফ নিট সমান বিগ ফোর্স, বিগ ফোর্স মাইনাস স্মল ফোর্স। নিট বল সমান কি? বড় বল মাইনাস ছোট বল। তাহলে ত্বরণের দিকটা দেখো, ত্বরণ হচ্ছে তোমার উপরের দিকে। সো আমরা গত ক্লাসের তলগুলা, গত ক্লাসটা পর্ব 2, যারা পর্ব 2 করো নাই তারা পর্ব 2টা ভালো করে করে তারপর পর্ব 3টা আবার রিওয়াইন্ড করবা, ঠিক আছে? তাহলে দেখো নিট বল যেদিকে, ত্বরণ থাকবে সেদিকে, এবং ত্বরণ যেদিকে থাকে সেদিকে বলের মানটা সবসময় কি হয়? বড় হয়। তাহলে আসো আমরা জানি এফ নিট সমান কত? এম এ, এটা আমরা সবাই জানি। তাহলে বিগ ফোর্স কত এখানে বলো তো? ত্বরণ যেহেতু উপরের দিকে, সো উপরের দিকের বলগুলা হচ্ছে বড় আর বিপরীত দিকের বলটা হচ্ছে ছোট। তাহলে এখানে উপরের দিকে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ মানে তোমার এই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে এখন দেখো এই যে তল বরাবর উপরের দিকে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোন বলের মানটা বড় দেখে একটু সবাই জানাও। কোন বলের মানটা বড় একটু জানাও, কোন বলের মানটা বড় তোমরা সবাই একটু জানাও, ঠিক আছে? এটা হচ্ছে স্মল ফোর্স, দেখা যাচ্ছে না, আমি নিচে লিখে দিচ্ছি স্মল ফোর্স, ঠিক আছে? এখন তোমরা জানাও তল বরাবর উপরের দিকে কোন বলের মানটা বড়, সবাই একটু জানাও। তল বরাবর উপরের দিকে কোন বলের মানটা বড় একটু জানাও, ঠিক আছে? সো বিগ ফোর্স কোনটা দেখি, কে পারো দেখি। এফ এমডি আরমান কারেক্ট অ্যান্সার করেছো যে এফ কস আলফা, ভেরি গুড। সো উপরের দিকে যেহেতু ত্বরণটা উপরের দিকে কাজ করতেছে, সো উপরের দিকের বলটা বড়। সো এটা হচ্ছে কত? এফ কস আলফা, এফ কস আলফা মাইনাস। এখন দেখো স্মল ফোর্স কোনটা? অবশ্যই নিচের দিকেরটা। তাহলে নিচের দিকে স্মল ফোর্স কে কে আছে? একটা হচ্ছে এমজি সাইন থিটা আর একটা হচ্ছে এফ কে। দেখো নিচের দিকের ফোর্স হচ্ছে এমজি সাইন থিটা, আরেকটা কত? আরেকটা হচ্ছে এফ কে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে এমজি সাইন থিটা প্লাস এফ কে, এমজি সাইন থিটা প্লাস এফ কে। ওকে, আমি একটু জুম আউট করছি।
আই থিঙ্ক এখন সবাই দেখতে পাচ্ছ, আশা করি এখন সবাই দেখতে পাচ্ছ। তাহলে দেখো এখন আমরা কি করব, এম এ সমান এফ কস আলফা মাইনাস এম জি সাইন থিটা প্লাস মাইনাস মাইনাস এফ কে। সো এফ কে সমান আমরা সবাই জানি মিউ কে ইন্টু আর। তোমরা সবাই নিউটনিয়ান বলবিদ্যায় পড়ে আসছো যে এফ কে সমান কত, এফ কে সমান হচ্ছে মিউ কে ইন্টু আর। তাহলে এখন দেখো, এখন আমরা আর এর যে ভ্যালুটা পাইছিলাম, আর এর দেখো তো এখানে একটা ভ্যালু পাইছিলাম না, আর এর এই ভ্যালুটা আমরা এখানের মধ্যে বসাই দিব। তাহলে চলো এম এ ইকুয়াল এফ কস আলফা মাইনাস এম জি সাইন থিটা মাইনাস মিউ কে, আর এর ভ্যালু কত, এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। তাহলে দেখো এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা, আমি দেখা যাচ্ছে নাকি একটু চেক করি। ওকে, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখন দেখো, এখন এখান থেকে আমাদের ক্যালকুলেট করে কি করতে হবে, এখান থেকে আমাদের ক্যালকুলেট করে এফ এর ভ্যালুটা বের করতে হবে। সো চলো এখন আমরা ক্যালকুলেট করে এখান থেকে এফ এর ভ্যালুটা বের করি। সো এগুলো একটু তোমরা উঠাই দাও, ক্যালকুলেশনটা একটু লেন্দি বাট জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। মাইনাস মিউ কে এম জি কস থিটা মাইনাস মাইনাস প্লাস মিউ কে এফ সাইন আলফা। সো এখন আমরা যেটা করব, এফ কে এক সাইডে রেখে বাকিগুলো সব বিপরীত দিকে পক্ষান্তর করে দিব। তাহলে এখন আসো আমরা এফ কে এক সাইডে রেখে বাকিগুলো পক্ষান্তর করে দেই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এম এ প্লাস এম জি সাইন থিটা প্লাস মিউ কে এম জি কস থিটা সমান, এই দুইটা জিনিস থেকে যদি তুমি এফ কমন নাও তাহলে কি দেখতে পাও, এফ কমন নিলে থাকে কস আলফা প্লাস মিউ কে এফ সাইন আলফা। ওকে, সো এখন দেখো, এখন আমরা এখান থেকে এফ এর ভ্যালুটা যদি বের করি, সো এখন এখান থেকে আমি যদি এফ এর ভ্যালুটা বের করি, সো এফ এর ভ্যালুটা কত হবে দেখো, এম এ প্লাস এম জি সাইন থিটা প্লাস মিউ কে এম জি কস থিটা, আর নিচে কত, নিচে হচ্ছে কস আলফা প্লাস মিউ কে এফ, মিউ কে এখানে এফ আর থাকবে না যেহেতু কমন নিয়ে নিছি, মিউ কে সাইন আলফা। সো এটা হচ্ছে আমার বল। ওকে, এটা হচ্ছে আমার বল, এটা হচ্ছে আমার প্রযুক্ত বল। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এটা হচ্ছে প্রযুক্ত বল। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এটা হচ্ছে আমার প্রযুক্ত বল। ওকে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এটা হচ্ছে আমার প্রযুক্ত বল। এখন আমাদের বের করতে হবে কতটুকু কাজ করতে হয়েছে। তাহলে সরণ দেখো, সরণ হচ্ছে এস, আর আমার বলের মান কত, আমার বলের মান হচ্ছে যে এত। তাহলে আমার কাজ সমান কি, কাজ সমান বল গুণ বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণ। তাহলে আসো আমরা বলটা বের করি। ওকে, সো আমি এইদিকে মুছে দিচ্ছি, এই দিকের গুলো মুছে দিচ্ছি। সো এই ক্ষেত্রে আমার কাজের মানটা কত দেখো, এই ক্ষেত্রে আমার কৃত কাজ কত দেখো তো। যাদের মাঝে মাঝে আটকে যাচ্ছে, আই থিঙ্ক তোমাদের নেট প্রবলেম, আমি আমার এখানে দেখতে পাচ্ছি খুব স্মুথলি চলছে। হয়তো অনেকের নেট প্রবলেম থাকতে পারে, যেহেতু কয়েকদিন ধরে মোবাইলের মধ্যে 3G 4G নেটওয়ার্ক সমস্যা করছে। সো নেট প্রবলেম থাকতে পারে, যাদের আটকে যাচ্ছে তারা বের হয়ে আরেকটু আবার জয়েন দিবা, তাহলে দেখবা ঠিক হয়ে গেছে। তো দেখো এই ক্ষেত্রে কৃত কাজ, এই ক্ষেত্রে কৃত কাজ W সমান বল গুণ বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণ। সো আমার বল কত, বল হচ্ছে এফ, আমার সরণ বলের প্রয়োগ বিন্দু কোন দিকে, বলটা অ্যাপ্লাই করছে এদিকে। সো বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণ কত, এস ইন্টু কস আলফা। তাহলে দেখো আমার বল, আবার বলতেছি, বলটা অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু তলের সাথে আলফা কোণে, রাইট।
বলটা অ্যাপ্লাই করা হয়েছে তলের সাথে আলফা কোণে, বাট বস্তুটা যাবে তোমার কোন দিকে? বস্তুটা যাবে এ বিন্দু থেকে বি বিন্দু থেকে, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, অর্থাৎ মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্টের দিকে। তাহলে সরণটা কোন দিকে হচ্ছে? সরণ হচ্ছে এ থেকে বি এর দিকে। বাট বলের দিকে সরণ কত? বলের দিক হচ্ছে এই বরাবর, তলের সাথে আলফা কোণে বল। সো বলের দিকে সরণ, অর্থাৎ বল তুমি যেদিকে অ্যাপ্লাই করছো, আমরা কাজের ডেফিনেশন কি শিখছিলাম? কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বল এবং বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণের রূপাংশটাই হচ্ছে কি? কাজ। সো সরণটা আমার এইভাবে হলেও বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণটা কত? এস কস আলফা। দেখো এইভাবে হচ্ছে এস, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, তাহলে এইদিকে উপাংশটা কত? এস কস আলফা। সো দেখো এফ ইন্টু এস কস আলফা, রাইট? এফ ইন্টু এস কস আলফা। তাহলে আমি এখানে কি করব? এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালুটা হচ্ছে যেটা, এফ এর ভ্যালু এটা বসাই দিব। তাহলে দেখো এই ক্ষেত্রে আমার কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল কত? এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে এটা যে এম এ প্লাস এম জি সাইন থিটা প্লাস মিউ কে এম জি কস থিটা, আর নিচে কত? কস আলফা প্লাস মিউ কে সাইন আলফা ইন্টু এস কস আলফা। সো আমার এই ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে এই যে এটা, এই ক্ষেত্রে আমার কৃতকাজ হচ্ছে এই যে এটা। সো তোমাদেরকে তোমরা এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করে পারবা না, প্রত্যেকটা কেস বুঝতে হবে, প্রত্যেকটা কেসের ত্বরণ কোন দিকে, বেগ কোন দিকে, ঘর্ষণ কোন দিকে, প্রতিক্রিয়া বল কোন দিকে, এগুলো বুঝতে হবে। এভাবে বুঝে বুঝে, এমন না যে কেসগুলো সবসময় আমি যে 17-18টা কেস পড়াবো ওই রকম দিয়ে দিবে, বাট এই 17-18টা কেস পড়লে তোমার ম্যাক্সিমাম কেস, তোমাকে যত কঠিনভাবে কেস দিক না কেন তুমি পারবা। তো সেই জন্য তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা জিনিস এখানে বুঝতে হবে, এখানে মুখস্থ কিছু নেই, ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। তানিয়া বর্ষা লিখেছ দূরত্ব একটা স্কেলার রাশি, এটা তো উপাংশ কেন হবে? দূরত্বের কথা বলা হয় নাই, কাজের ক্ষেত্রে কিন্তু দূরত্ব হিসাব করা হয় না, বল আর সরণ হিসাব করা হয়। সো এখানে যেহেতু আমরা সরণ হিসাব করছি, সরণ একটা ভেক্টর রাশি, তো অবশ্যই আমাকে কি করতে হবে? উপাংশে বিভাজন করে বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশটা কত সেটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। আশা করি সবাই বুঝতে পারছো। এমডি আরমান লিখেছে এগুলো একাডেমিক ক্লাসের জন্য কিনা? এগুলো তোমাদের একাডেমিক ক্লাসের জন্য লাগবে, প্লাস তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য এই জিনিসগুলো সমভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু গুরুত্ব দিয়ে শিখবা। সো আর তোমাদের যদি ম্যাথ আসে তাহলে তোমাদের এই প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে ম্যাথ করা লাগবে, মানে একদম ম্যাক্সিমাম কঠিন যদি হয় এতটুকু কঠিন হবে, এর চাইতে কঠিন হওয়া আর সম্ভব না। ওকে, সো এখন আমরা তোমাদেরকে এটা আমরা দেখালাম সমতরণ ঊর্ধ্বগামী। তোমাদেরকে এখন আমি 5টা টাইপ বাড়ির কাজ দিব, সেম সিচুয়েশনে 5টা টাইপ তোমরা কি করবা? হোমওয়ার্ক করবা। সো হোমওয়ার্কগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। আশা করি সবার লেখা শেষ। এখন আমি তোমাদেরকে 5টা টাস্ক দিচ্ছি, সেম কনফিগারেশন, সেম কনফিগ, জাস্ট এই জিনিসগুলো মুছে দাও। এই সেম কনফিগারেশনে 5টা টাইপ তোমরা বাড়ির কাজ করবা। যেমন আমি এখানের মধ্যে কি দেখালাম? এটা দেখালাম সমতরণ ঊর্ধ্বগামী। সো এইচডব্লিউটা লিখো, এইচডব্লিউ গুলো লিখো, জাস্ট কিছু করতে হবে না। গত দিনে পর্ব 2 এর মধ্যে যে 6টা কেস পড়াইছিলাম, ওই 6টা কেস যারা পারবা তাদের আশা করি সমস্যা হবে না। সো এক্ষেত্রে এইচডব্লিউ লিখো সমতরণে নিম্নগামী। 2 নাম্বার লিখো সমবেগে ঊর্ধ্বগামী। এরপর 3 নাম্বার লিখো সমবেগে নিম্নগামী। 4 নাম্বার লিখো সমতরণে সমতরণ ঊর্ধ্বগামী করাই দিছি, সমমন্দনে ঊর্ধ্বগামী। 5 নাম্বার লিখো সমমন্দনে নিম্নগামী।
সো তোমরা সবাই এই 5টা কেস বাড়ির কাজ করবা সেম কনফিগারেশনের ক্ষেত্রে। কনফিগারেশনটা হচ্ছে কি, তল ভূমির সাথে থিটা কোণ আনত একটা তল, এখানে একটা এম কেজি ভরের বস্তু আছে, এই এম কেজি ভরের বস্তুটার উপর তলের সাথে আলফা কোণে এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এই এম কেজি ভরের বস্তুটার উপর তলের সাথে আলফা কোণে এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। সো বস্তুটাকে সমত্বরণে নিম্নগামী হইলে কৃত কাজ কত, বস্তুটা সমবেগে ঊর্ধ্বগামী হইলে কৃত কাজ কত, বস্তুটা সমবেগে নিম্নগামী হইলে কৃত কাজ কত, সমমন্দনে ঊর্ধ্বগামী হইলে কৃত কাজ কত, সমমন্দনে নিম্নগামী হইলে কৃত কাজ কত। সো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এই জিনিসগুলো হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ কোথায় জমা দিবা, সবাই আমাকে ইনবক্স করো, আমি চেক করে নিব, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। এখন আমরা আনত তলের লাস্ট আরেকটা কেস দেখব। আনত তলের কৃতকাজের ক্ষেত্রে আনত তল বেয়ে উপরে উঠানোর সময় বা নিচে নামানোর সময় কৃতকাজের ক্ষেত্রে লাস্ট আরেকটা কেস দেখব, যে কেস থেকে তোমার এই ধরনের 6টা কনফিগারেশন বের করা সম্ভব। সো এই কেসটা যেহেতু আমি সমত্বরণে ঊর্ধ্বগামীর ক্ষেত্রে করাই দিছি, নেক্সট আমি এমন একটা কেস করাবো যেটা তোমার কেসটা কমন কেস থাকবে। সো এই কমন কেসের মধ্যে এই যে 6টা, এখানের মধ্যে 5টা আছে, একটা এখানে করাই দিছি যে সমত্বরণে ঊর্ধ্বগামী। এখন লাস্ট যে কেসটা করাবো সেটা কোন কেস করাবো তোমরা একটু কমেন্ট করে জানাও, কোন কেস করতে চাচ্ছ তোমরা এটা একটু জানাও, ঠিক আছে। ওকে, নেক্সট আরেকটা কেস দেখাচ্ছি তোমাদেরকে। নেক্সট কেসটা দেখো, নেক্সট কেসটা কেমন হবে একটু দেখো। ধরো আবার কি করলাম, ভূমির সাথে থিটা কোণে আনত একটা তল। সো এইখানের মধ্যে তোমার এখানে দেখো একটা এম কেজি ভরের বস্তু রাখা আছে, একটা এম কেজি ভরের বস্তু রাখা আছে। সো আবার আগের মতো সেম কাহিনী, এই এম কেজি ভরের বস্তুটার ওজন এমজি কাজ করবে কোন দিকে, নিচের দিকে, আর প্রতিক্রিয়া কাজ করবে, প্রতিক্রিয়া আর কাজ করবে কোন দিকে, উপরের দিকে। ওকে, এমজি কাজ করতেছে নিচের দিকে, প্রতিক্রিয়া তল বরাবর লম্বভাবে। সো এমজিকে আমরা চাইলে দুইটো উপাংশে ভাগ করে নিতে পারি। সো এমজিকে আমরা চাইলে কি করলাম, দুইটো উপাংশে ভাগ করে নিলাম। এই কোণটা থিটা হইলে এই কোণটাও থিটা, প্রথম ক্লাসের ব্যাখ্যাগুলো দেওয়া আছে কেন থিটা, সরি পর্ব 2-তে দেওয়া আছে। সো এটা যদি এমজি হয় এটা হচ্ছে কত, এমজি কস থিটা, আর এটা হচ্ছে এমজি সাইন থিটা। এখন আমরা কি করব, এখানের মধ্যে এমন একটা ফোর্স, এমনভাবে ফোর্স অ্যাপ্লাই করব, দেখো এখন আমরা এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলাম, অর্থাৎ আমরা এখন ভূমির সমান্তরালে বল প্রয়োগ করলাম। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো, এই ক্ষেত্রে কি হবে একটু বলো, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হবে বলো, যে ভূমির সমান্তরালে বল প্রয়োগ করলাম, এই ক্ষেত্রে কৃত কাজ কত। ধরো এই ক্ষেত্রে আমি সমবেগে ঊর্ধ্বগামী মানে সমবেগে উপরের দিকে উঠাচ্ছি। সো এই ক্ষেত্রে কেসটার নাম লিখো, এই কেসটা হচ্ছে এরকম, এই কেসটা হচ্ছে এরকম যে ভূমির সমান্তরালে, ভূমির সমান্তরালে এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হলো, ভূমির সমান্তরালে এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হলো। এই ক্ষেত্রে বস্তুটিকে সমবেগে উপরে উঠাতে কৃতকাজ। আচ্ছা তোমরা সবাই একটু জানাইও যে আজান দিচ্ছে যেহেতু, নামাজের ব্রেক কখন থেকে দিব তোমরা একটু জানাইও আমাকে, তাহলে 10 মিনিট তোমাদেরকে নামাজের ব্রেক দেওয়া হবে, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে বস্তুটিকে সমবেগে উপরের দিকে উঠাতে কৃতকাজ।
আচ্ছা ঠিক 5 মিনিট পর 5 মিনিট পর তোমাদেরকে ব্রেক দিব, 5 মিনিট পর ব্রেক দিব, একটু দেখো। আচ্ছা তাহলে এখন দেখো এই ধরনের কেসের ক্ষেত্রে আমি সমবেগে ঊর্ধ্বগামী দেখাই দিচ্ছি। তোমরা এই ধরনের কেসের ক্ষেত্রে 5টা বাড়ির কাজ করবা। এই ধরনের কেসের ক্ষেত্রে সমবেগে নিম্নগামী, সমতরণে ঊর্ধ্বগামী, সমতরণে নিম্নগামী, সমমন্দনে ঊর্ধ্বগামী, সমমন্দনে নিম্নগামী, এই 5টা বাড়ির কাজ করবা। আমি এই জিনিসটা পড়াইয়ে তারপর বাড়ির কাজটা লিখে দিব, ঠিক আছে? ওকে, তোমাদেরকে 10 মিনিট ব্রেক দেওয়া হলো। 10 মিনিট পর আবার ক্লাস কন্টিনিউ করা হবে। 10 মিনিট নামাজের ব্রেক দেওয়া হলো।
ওকে, আই থিঙ্ক তোমরা সবাই নামাজ পড়ে ফেলছো। নামাজের 10 মিনিট বিরতি ছিল। আই থিঙ্ক তোমাদের নামাজ পড়া শেষ, তো আস্তে আস্তে সবাই চলে আসো, আমি ক্লাস আবার শুরু করে দিচ্ছি। তোমরা সবাই আস্তে আস্তে আবার চলে আসো, ক্লাসে চলে আসো সবাই। ওকে ওকে ওকে, তোমরা সবাই চলে আসো। সো এখন আমরা দেখব হচ্ছে যে ভূমির সাথে থিটা কোণে আনত একটা তলের মধ্যে একটা mkg ভরের বস্তু রাখা আছে। সো তলটাকে আমরা অ্যানালাইসিস করে নিলাম। mg নিচের দিকে কাজ করতেছে, এই কোণটা থিটা হইলে এই কোণটা থিটা। সো এই জিনিসটা হচ্ছে, এই উপাংশটা হচ্ছে mg cos থিটা, আর এই উপাংশটা হচ্ছে mg sin থিটা। এখন আমাদের কি করা হলো দেখো, এখন আমাদের কেমন একটা কেস দিয়ে দেওয়া হলো যে ভূমির সমান্তরালে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ভূমির সমান্তরাল দেখো, এটা হচ্ছে সারফেস বা ভূমি, এই ভূমির সমান্তরালে F নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। সো এই বস্তুটাকে যদি আমি ভূমির সমান্তরালে F নিউটন ফোর্স অ্যাপ্লাই করে তলের মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্টে তুলতে চাই, সেই ক্ষেত্রে আমার কৃত কাজটা কত সেটা এখন আমাদেরকে কি করতে হবে, হিসাব করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কৃত কাজটা কত সেটা হিসাব করতে হবে। তোমরা সবাই একটু চলে আসো। এখনো আমি আগে যা বলছিলাম এই কেসটা কি হচ্ছে সেই জিনিসটাই দেখাইছি, এখনো শুরু করি নাই। সো এখন আমরা শুরু করে দিব। তাহলে দেখো, আমি যেহেতু এইভাবে ফোর্সটা অ্যাপ্লাই করছি, ভূমির সাথে সমান্তরালে ফোর্সটা অ্যাপ্লাই করছি, সেই ফোর্সটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই, দেখো এই ফোর্সটাকে আমি কোন দিকে নিয়ে গেলাম, দেখো ভেক্টর শিফট করলাম উইদাউট চেঞ্জিং ডাইরেকশন, উইদাউট চেঞ্জিং মান, উইদাউট চেঞ্জিং ম্যাগনিটিউড, উইদাউট চেঞ্জিং ডাইরেকশন, আমি কি করলাম, ভেক্টর শিফট করলাম। সো এইভাবে ফোর্স অ্যাপ্লাই করা যে কথা, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করা একই কথা। এখন দেখো, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা, সিমিলার অ্যাঙ্গেল। ওকে, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও কি হবে, থিটা হবে, অনুরূপ কোণ। ওকে, তো এখন আমরা চাইলে এই এফ কে আবার কি দুটো উপাংশে ভাগ করতে পারি। তাহলে দেখো, এফ যদি তলের সাথে থিটা কোণে থাকে তাহলে আমাদের এই উপাংশটা কত হবে বলো তো। দেখো, এফ থিটা কোণে আছে, তাহলে এই উপাংশটা হবে হচ্ছে এফ কস থিটা, আর আমাদের এই বরাবর উপাংশটা কত হবে, এফ সাইন থিটা। দেখো, আবার দেখো, এই যে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হলো, এফ নিউটন ফোর্স। সো এই এফ নিউটন ফোর্সটাকে আমি ভেক্টর শিফটিং করে এই পাশে নিয়ে আসলাম। সো এইদিকে ফোর্স অ্যাপ্লাই করা যে কথা, এদিকে ভেক্টর শিফট করা একই কথা, উইদাউট চেঞ্জিং ম্যাগনিটিউড, উইদাউট চেঞ্জিং ডাইরেকশন, একই কথা। তাহলে এখন দেখো, এই এফ কে আমরা চাইলে দুইটো উপাংশে ভাগ করতে পারি। দেখো, এই কোণটা থিটা হইলে এই কোণটাও থিটা, অনুরূপ কোণ। সো এই কোণটা যদি থিটা হয় এটা হবে হচ্ছে এফ কস থিটা, আর এইদিকে লম্ব বরাবর উপাংশটা হচ্ছে এফ সাইন থিটা। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। এখন আমাদের কি করতে হবে, আনত তলের মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্টে তুলতে হবে। আনত তলের মিনিমাম পয়েন্ট থেকে কোথায় তুলতে হবে, আনত তলের মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্টে তুলতে হবে। সো এই সরণটাকে আমি ধরে নিলাম এস। ওকে, এই সরণটাকে আমি ধরে নিব হচ্ছে এস। এখন আমাদের কৃত কাজটা কত। সো এই ক্ষেত্রে আমি কিভাবে তুলতেছি এখানে লিখে দিছি। দেখো, এই ক্ষেত্রে আমি কিভাবে তুলতেছি, দেখো সমবেগে উপরের দিকে তুলতেছি, সমবেগে উপরের দিকে তুলতেছি। তাহলে দেখো, এই বস্তুটা সমবেগে ঊর্ধ্বগামী, রাইট। সো বেগটা কোন দিকে বলো তো, বেগ হচ্ছে আমার উপরের দিকে। দেখো, বেগ হচ্ছে উপরের দিকে, সমবেগ, এখানে কোনো ত্বরণ থাকবে না, শুধুমাত্র সমবেগ থাকবে। সো সমবেগটা কোন দিকে, সমবেগটা উপরের দিকে। যেহেতু বেগ উপরের দিকে, তাহলে ফ্রিকশন কোন দিকে হবে, অবশ্যই নিচের দিকে। আমরা সবাই জানি ফ্রিকশন বা ঘর্ষণ সবসময় কি গতির বিপরীতে কাজ করে। তাহলে ফ্রিকশনটা হচ্ছে কোন দিকে, ফ্রিকশনটা হচ্ছে নিচের দিকে। যে এফ কে হচ্ছে নিচের দিকে, এফ কে, রাইট। সো এই জিনিসটাও গেল। এখন কথা হচ্ছে, এখানে যেহেতু সমবেগ, সমবেগ মানে কি ত্বরণের মান শূন্য, আর ত্বরণের মান শূন্য মানে কি নিট বলের মানও কত, শূন্য। তাহলে দেখো, যেহেতু সমবেগ, দেখো যেহেতু সমবেগে ঊর্ধ্বগামী, সেহেতু কে শূন্য, ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য। আর ত্বরণ শূন্য মানেই হচ্ছে কি নিট বলের মানটা শূন্য। ত্বরণ শূন্য মানেই কিন্তু নিট বল শূন্য, অর্থাৎ
আর একটা বস্তুর উপর নিট বল কখন শূন্য হয়। সো এই জিনিসটা তোমাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম, আজকে আবারও দেখাচ্ছি। ধরো এটা একটা বস্তু, এদিকে তুমি ধরো 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো, এদিকেও তুমি সেম 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে এই ক্ষেত্রে নিট বল কত? এই ক্ষেত্রে নিট বল হচ্ছে 0। অথবা তুমি ধরো একটা বস্তু এভাবে আছে, তুমি নিচের দিকে অ্যাপ্লাই করছো 5 নিউটন ফোর্স, উপরের দিকে অ্যাপ্লাই করছো 5 নিউটন ফোর্স, তাহলে তোমার নিট বল কত? এই ক্ষেত্রেও আমার নিট বল 0। অর্থাৎ একটা বস্তুর উপর নিট বল কখন শূন্য হয়? যখন তার উপরের দিকের টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স আর নিচের দিকের টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স সমান হয়, অথবা তার বাম দিকের টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স আর ডান দিকের টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স 0 হয়, সমান হয়, তখন তার নিট বল কত হবে? 0 হবে। অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমার বস্তুটাকে উঠানো হচ্ছে সমবেগে, ত্বরণের মান 0, ত্বরণের মান 0 হওয়াতে নিট বলের মান 0। তাহলে নিট বলের মান 0 হলে এই দুইটা উদাহরণ থেকে আমরা স্পষ্টত বলতে পারি যে একটা বস্তুর উপর যদি নিট বলের মান 0 হয়, তাহলে তার উপরের দিকের টোটাল ফোর্স আর নিচের দিকের টোটাল ফোর্স কি? সমান। তাহলে দেখো এই বস্তুটা যেহেতু সমবেগে উঠতেছে, তাহলে ত্বরণ নাই, ত্বরণের মান 0, তাহলে নিট বলের মানও 0, আর নিট বলের মান 0 হওয়ায় উপরের দিকের টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স আর নিচের দিকের টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স কি হবে? সমান হবে। তাহলে এখন আমরা এই ব্লকটাকে যদি এক্স অক্ষ, এইভাবে যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটো উপাংশে ভাগ করি, এই ব্লকটাকে আমরা যদি এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটো উপাংশে ভাগ করি, এখন বলো, এখন তোমরা সবাই বলো ওয়াই অক্ষ বরাবর, এই যে এই বরাবর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা এখন এটাকে বিভাজিত করি, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা তলটাকে অ্যানালাইসিস করি, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমার ইকুয়েশনটা কত হবে? সবাই দেখি, কে পারো একটু জানাও, কে পারো দ্রুত জানাও, কে পারো দ্রুত জানাও। অ্যালং ওয়াই অ্যাক্সিসে কি হবে দ্রুত জানাও। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর কি হবে একটু জানাও। ওয়াই অক্ষ বরাবর কি হবে বলো তো? ওয়াই অক্ষ বরাবর কি হবে বলো? ওয়াই অক্ষ বরাবর কি হবে তোমরা বলো। নাদিয়া লিখেছ, এসএসআইএম কারেক্ট অ্যান্সার করেছো যে আর ইকুয়াল কত? এফ সাইন থিটা প্লাস এমজি কস থিটা। গুড। দেখো এখানে আমার উপরের দিকে হচ্ছে আর নিচের দিকে হচ্ছে কি? এফ সাইন থিটা আর এমজি কস থিটা। যেহেতু এই বস্তুটা উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না, সেহেতু উপরের দিকে টোটাল ফোর্স আর নিচের দিকে টোটাল ফোর্স সমান। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়াল কত? আর ইকুয়াল হচ্ছে কত? এফ সাইন থিটা প্লাস এমজি কস থিটা। এফ সাইন থিটা প্লাস এমজি কস থিটা। এটা কিসের ভ্যালু বের হলো? এটা বের হলো আর এর ভ্যালু। ইকুয়েশন নাম্বার 1 দিয়ে বসায় রাখো, ইকুয়েশন নাম্বার 1 দাও। ওকে, এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু বের হলো। এখন আমাদের এক্স অক্ষ বরাবর কি হবে ওই জিনিসটাই দেখতে হবে। এখন আমাদের এক্স অক্ষ বরাবর তোমার গতির ইকুয়েশনটা কি হবে ওই জিনিসটাই দেখার বিষয়। দেখো আমাদেরকে বস্তুটা সমবেগে যেহেতু আমরা উঠাচ্ছি, আমরা যেহেতু বস্তুটাকে সমবেগে উঠাচ্ছি, সেহেতু এখানের মধ্যে কোনো ত্বরণ নাই। আর যেহেতু ত্বরণ নাই, সেহেতু এই ক্ষেত্রে আমার নিট বলের মান কত? এই ক্ষেত্রে আমার নিট বলের মান হচ্ছে 0। সো নিট বল 0 হইলে কি? উপরের দিকে টোটাল ফোর্স আর নিচের দিকে টোটাল ফোর্স কি? সমান। সো এই ক্ষেত্রে দেখো এক্স অক্ষ বরাবর কি হবে? দেখো এই ক্ষেত্রে আমার এক্স অক্ষ বরাবর কি হবে বলো? এই ক্ষেত্রে আমার এক্স অক্ষ বরাবর হবে উপরের দিকে টোটাল ফোর্স কত? উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এফ কস থিটা। সো এক্স অক্ষ বরাবর কি হবে দেখো? এফ কস থিটা সমান নিচের দিকে টোটাল ফোর্স কত? এমজি সাইন থিটা প্লাস এফ কে। সো এফ কস থিটা সমান এমজি সাইন থিটা প্লাস এফ কে। ওকে, আসিফ চৌধুরী, ভেরি গুড, তুমি প্রথম কমেন্ট করেছো, কারেক্ট অ্যান্সার। সো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর বিভাজনটা তোমরা বুঝতে পারছো কিনা জানাও। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর বিভাজনটা বুঝতে পারছো কিনা জানাও। তাহলে এখন দেখো, এখন আমি এখানে কি করব দেখো, এফ কস থিটা সমান এমজি সাইন থিটা প্লাস এফ কে সমান আমরা সবাই জানি মিউ কে ইন্টু আর। এফ কে সমান আমরা সবাই জানি মিউ কে ইন্টু আর। তাহলে এখন দেখো এফ কস থিটা সমান এমজি সাইন থিটা প্লাস মিউ কে ইন্টু আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালু হচ্ছে এফ সাইন থিটা প্লাস এমজি
cos থিটা। সো এখন আর কিছু না, এখন হচ্ছে সিম্পলি ক্যালকুলেশন করবা, এখন সিম্পলি ক্যালকুলেট করবা। তাহলে দেখো এখন আমি ক্যালকুলেশন শুরু করতেছি। সো এখন হচ্ছে দেখো f cos থিটা সমান, দেখো আমি একদম ভেঙে ভেঙে সবগুলা ক্যালকুলেট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। সো মিউ কে f sin থিটা প্লাস মিউ কে mg cos থিটা। সো এখন তোমাদের যেটা করতে হবে, f কে এক সাইডে রেখে দিবা, বাকিগুলোকে অন্য সাইডে পাঠিয়ে দিবা। সো এখন দেখো f cos থিটা মাইনাস মিউ কে f sin থিটা ইকুয়াল, দেখো এখানে আর কত থাকে mg sin থিটা, আর এখানে থাকে হচ্ছে মিউ কে mg cos থিটা। সো এই দুইটা থেকে যদি তুমি কি করো, এই দুইটা থেকে যদি তুমি mg কমন নাও, mg যদি কমন নিয়ে নাও sin থিটা প্লাস মিউ কে cos থিটা। তাহলে এখন দেখো আমি এখান থেকে যদি f কমন নিয়ে নিই, cos থিটা মাইনাস মিউ কে sin থিটা সমান mg sin থিটা প্লাস মিউ কে cos থিটা। সো এখান থেকে আমরা দেখতে পাই f ইকুয়াল কত থাকে, এখান থেকে আমরা দেখতে পাই f ইকুয়াল কত mg sin থিটা প্লাস মিউ কে cos থিটা, আর এখানে কত cos থিটা মাইনাস মিউ কে sin থিটা। সো এটাই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্সের মান। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান, এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা জানান। এখন ফোর্সের মানটা বের করতে পারলেই তোমরা কাজের মানটা বের করে ফেলতে পারবা। কাজ সমান হচ্ছে বল গুণ সরণ। সো বল আর সরণ গুণ করে দিলে আমাদের কৃতকাজের মানটা বের হয়ে যাবে। আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে ফোর্সের মানটা বের করতে জানা, কারণ সরণ আমরা জানি এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে সরণ। সো মেইন কাজ হচ্ছে এখানে বেসিক্যালি ফোর্সের মানটা বের করতে পারা। সো সবাই ফোর্সের মানটা বের করতে পারছো কিনা, বুঝছো কিনা একটু জানো, ফোর্সের মানটা বের করতে পারছো কিনা একটু জানো। এক্ষেত্রে ফোর্সের মানটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সো ফোর্সের মানটা যদি সবার ক্লিয়ার হয়, ফাহমান মারিয়া লিখেছ, কোথায় অ্যাপ্লাই করবা বুঝতেছো না, এগুলো দিয়ে অনেকগুলো ম্যাথ করাবো, এগুলো দিয়ে অনেকগুলো ম্যাথ করাবো। এই আনততলের কেসগুলা শিখে রাখো। এগুলা কাজ ক্ষমতা শক্তি প্লাস নিউটনিয়ান মেকানিক্স দুই ক্ষেত্রেই দরকারি। নিউটনিয়ান বলবিদ্যায় তোমাকে শুধু ফোর্সের মানটা বের করতে দিবে, আর কাজ ক্ষমতা শক্তিতে তোমাকে ফোর্সের মানটা তো বের করতে হবেই, পাশাপাশি তোমাকে অনেক সময় সরণের মানটা বের করতে দিবে, অনেক সময় গতিশক্তি দিয়ে দিবে, কাজের মানটা বের করতে হবে, অনেক সময় বাধাদানকারী বলের মান বের করতে হবে। আমরা অনেকগুলা ম্যাথ প্রবলেম দেখবো নেক্সট ক্লাসে, তাহলে আশা করি বুঝে যাবা আনততল থেকে কোন কোন ধরনের ম্যাথ আসতে পারে। আগে টাইপগুলো আমাদের শেষ করতে হবে। সো মোস্ট প্রবাবলি এটাই আমাদের লাস্ট কেস ছিল। এই কেস থেকে আরো 5 ধরনের কেস কি করা যায়, বের করা যায়, ওইগুলো তোমাদেরকে বাড়ির কাজ দিব। সো তোমাদের আজকে টোটাল বাড়ির কাজ হবে টোটাল 10টা। একটা হচ্ছে তলের সাথে যখন আলফা কোণে ফোর্স অ্যাপ্লাই করছিলাম, আমি একটা কেস তোমাদেরকে দেখাই দিছি, বাকি 5টা কেস তোমরা নিজেরা বের করবা। এখন হচ্ছে ভূমির সমান্তরালে এফ ফোর্স অ্যাপ্লাই করছি, একটা কেস দেখাই দিচ্ছি, বাকি 5টা কেস তোমরা নিজেরা বের করবা, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমার কৃতকাজ কত, এই ক্ষেত্রে আমার কৃতকাজ কত, এই ক্ষেত্রে সিম্পলি কৃতকাজ সমান বল গুণ সরণ। সো ডাব্লিউ সমান কত, এফ গুণ কত, এই যে এস। ওকে, সো এখন এখানে এফ এর মানটা বসাই দিবা, এফ এর মানটা বসাই দিবা, তোমার কৃতকাজের মানটা বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সবার লেখা শেষ হয়ে গেলে একটু ডান লিখো, তাহলে আমরা নেক্সট পড়াতে চলে যাব, ঠিক আছে। সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, সবার লেখা যদি শেষ হয় একটু ডান লিখিও। ওকে, যারা যারা লিখতে পারো নাই তারা চাইলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, যারা যারা লিখতে পারো নাই। আচ্ছা, বাড়ির কাজটা দিয়ে দেই, আচ্ছা বাড়ির কাজটা দিয়ে দেই, হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্কও তুলে নাও। হোমওয়ার্ক থাকবে বেশি না, 5টা 10টা হোমওয়ার্ক, এগুলো করাই যায়। এই জিনিসগুলো যদি বুঝো তাহলে তুমি
ক্লাস শেষে 1 ঘন্টা টাইম নিয়ে করে ফেলতে পারবা। পর্ব 2 এর লেকচারটা দেখবা, আজকে পর্ব 3 এর লেকচারটা দেখবা। এই জিনিসগুলো যদি তুমি প্রথম 6টা কেস যে ভালো করে বুঝে গেছে, তার পক্ষে বাকি 10টা কেস করা কোনো ব্যাপার না। সো প্রথম দিন করাইছিলাম 6টা, আজকে এখানে 2টা আলাদা কেস দেখালাম, তাহলে প্রথম দিন 6টা, আজকে 2টা কেস থেকে 6টা কেস, টোটাল 3 6 18টা আনত তলের কেস যে পারবা, তার একই সাথে নিউটনিয়ান বলবিদ্যার ফোর্স রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। কাজ ক্ষমতা শক্তিতে আনত তল বেয়ে কৃত কাজের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? সো বাড়ির কাজটা লিখো, বাড়ির কাজটা লিখো, SW লিখো, সমবেগে নিম্নগামী। 2 নাম্বার হচ্ছে সমতরণে ঊর্ধ্বগামী। 3 নাম্বার হচ্ছে সমতরণে নিম্নগামী। 4 নাম্বার হচ্ছে সমমন্দনে ঊর্ধ্বগামী। 5 নাম্বার হচ্ছে সমমন্দনে নিম্নগামী। সো লিখতে পারো চাইলে, অথবা তোমরা চাইলে কি করে নিতে পারো, স্ক্রিনশট তুলে নিতে পারো। এগুলো হচ্ছে কি হোমওয়ার্ক, এগুলো হচ্ছে হোমওয়ার্ক, তোমরা চাইলে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো। ওকে, শাহরিয়া সিয়াম লিখেছো সূত্রগুলো মুখস্থ করবা কিনা, এই জিনিসটা ভুলও করবা না, কারণ তোমাকে আমি 18টা কেস দেখাইছি, আনত তলের 18টা কেস দেখাইছি। 18টা কেস কিন্তু 18 ধরনের। সো তোমার পক্ষে কখনো 18 ধরনের সূত্র মুখস্থ করা সম্ভব না। আমি আগেই বলেছি, একদম প্রথম ক্লাসে তোমাদেরকে বলছি, শর্টকাট অ্যাপ্লাই কখনো করবা না উইদাউট নোয়িং দ্য বেসিক। তোমাকে এই ধরনের ম্যাথগুলো সলভ করতে হলে অবশ্যই তোমাকে কি বেসিকটা ভালো করে সলভ করতে জানা লাগবে। ওকে, তুমি যদি বেসিকটা ভালো করে সলভ করতে না জানো, দেখো আমি এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম লাইন বাই লাইন ভেঙে 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 দেখাইছি। তো এই জিনিসগুলো আমি চাইলে স্কিপ করে করে যাইতে পারতাম, তো যাই নাই, কারণ আমি চাই সবাই যাতে একদম একদম জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সবাই যাতে বুঝতে পারো। এই জন্য প্রত্যেকটা ক্যালকুলেশন এখানে আলাদা আলাদা করে করে ভেঙে ভেঙে দেখাইছি। আর তুমি যখন প্র্যাকটিস করতে করতে প্রো হয়ে যাবা, তখন তোমার আর এভাবে লম্বা লম্বা ক্যালকুলেশন করার দরকার নেই। তুমি একটা দুইটা স্টেপ স্কিপ করে 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 তুমি কি করতে পারবা, ডে বাই ডে তুমি নিজেকে ডেভেলপ করবা, ঠিক আছে? সো এই জিনিসগুলো আসলে মুখস্থ করার কোনো জিনিস না, তোমাকে তলের অ্যানালাইসিসটা ভালো করে জানতে হবে। তোমাকে কোয়েশ্চেনের মধ্যে কোন দিকে বেগ দিছে, কোন দিকে ত্বরণ হবে, মন্দন দিলে ত্বরণ কোন দিকে হবে, পর্ব 2 পড়াইছিলাম, ঘর্ষণটা কোন দিকে হচ্ছে গতির বিপরীতে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মানে প্রত্যেকটা বেসিক কনসেপ্ট তোমাকে জানতে হবে যদি তুমি আনত তলটা সলভ করতে চাও। তুমি যদি আনত তলটা সলভ করতে চাও, 18টা কেসের প্রত্যেকটা বেসিক তোমার কি থাকতে হবে, স্বচ্ছ ধারণা থাকতে হবে। তুমি এগুলো মুখস্থ করে পারবে না। তো এইগুলো কখনো মুখস্থ করবে না, কারণ তোমাকে কোয়েশ্চেনে কোন ধরনের কেস দিয়ে দিবে তুমি জানো না। তুমি যদি বেসিকটা বুঝো, তাহলে তুমি কেসটা এমনিতেই সলভ করতে পারবা, ঠিক আছে? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। যারা একদম প্রথম করতেছো তাদের একটু কঠিন মনে হবে, বাট আমি শিওর একদম হলফ করে বলতে পারি, তোমরা যখন 2-3 বার এই জিনিসগুলো পড়ে ফেলবা, তখন এগুলোর মতো মজা আর কিছুতেই লাগবে না, ঠিক আছে? তখন অনেক মজা লাগবে। তোমরা যখন 2-3 বার এই জিনিসগুলো সলভ করে ফেলবা, তখন তোমাদের অনেক মজা লাগবে। আচ্ছা, এখন তোমাদেরকে আজকে একটা নতুন কনসেপ্ট পড়াবো, সেটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এটা আগের ক্লাসেও পড়াইছিলাম, যে একটা কনস্ট্যান্ট ফোর্স তুমি একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই করছো। দেখো এই জিনিসগুলো আমি আগেও পড়াইছি। দেখো ওই জিনিসটা একটু দেখাই দিচ্ছি, যে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, ধ্রুব বল দ্বারা কৃত কাজ। ধ্রুব বল দ্বারা কৃত কাজে তুমি কি করবা, একটা অবজেক্টের উপর একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করবা। সো এটা হচ্ছে একটা অবজেক্ট, একটু দ্রুত আগাচ্ছি। দেখো এটা হচ্ছে m কেজি ভরের একটা বস্তু। সো এই m কেজি ভরের বস্তুটার উপর একটা তুমি কি করলা, একটা ধ্রুব বল, একটা কনস্ট্যান্ট ফোর্স তুমি অ্যাপ্লাই করলা, আর বস্তুটা সরণ ঘটলো। ওকে, ধরো এটা হচ্ছে F, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফোর্স, কনস্ট্যান্ট ফোর্স।
সো আমি এম কেজি ভরে একটা বস্তুর উপর একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করলাম, বস্তুটা এ বিন্দু থেকে তোমার এক্স পরিমাণ সরণ ঘটিয়ে ধরো বি বিন্দুতে গেল। এই যে এখানের মধ্যে আসলো এম কেজি ভরের বস্তুটা এ বিন্দু থেকে এক্স পরিমাণ সরণ ঘটিয়ে বি বিন্দুতে আসলো। তাহলে এই ক্ষেত্রে আমার কৃতকাজ সমান কত? এই ক্ষেত্রে আমার কৃতকাজ সমান হচ্ছে বল গুণ সরণ, অথবা বস্তুটা যদি এই বরাবর না গিয়ে যদি এই বরাবর যাইতো অর্থাৎ থিটা কোণে যাইতো, অর্থাৎ এ বিন্দু থেকে ধরো এখানে গেছে বস্তুটা, ধরো এখানে গেছে, তাহলে ফোর্স অ্যাপ্লাই করছে আমি এদিকে, সরণ হয়েছে এইভাবে, তাহলে ফোর্সের দিকে সরণের উপাংশটা কত? এই যে এটা যদি এক্স হয় আর এই দিকে যদি আমার ফোর্সের দিক হয়, তাহলে আমাদের ফোর্সের দিক বরাবর অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশটা কত? এদিকে হবে হচ্ছে এক্স কস থিটা, রাইট? যদি এরকম না হয়ে অর্থাৎ বস্তুটা যদি বলের প্রয়োগ বিন্দুর দিকে না গিয়ে বলের প্রয়োগ বিন্দুর সাথে থিটা কোণে যায়, তাহলে আমার বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশটা হচ্ছে এক্স কস থিটা। তাহলে ওই ক্ষেত্রে আমার কৃতকাজ সমান হচ্ছে এফ এক্স কস থিটা। সো এই জিনিসগুলো আমরা প্রথম ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম, এবং এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স দ্বারা কি কৃতকাজ। মানে তুমি একটা অবজেক্টের উপর একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করে দিছো, একটা কনস্ট্যান্ট ধরো একটা অবজেক্টের উপর তুমি 10 নিউটন মানের ফোর্স অ্যাপ্লাই করে দিছো, ওই 10 নিউটন মানের ফোর্স যতক্ষণ কাজ করবে ততক্ষণ বস্তুটা সরণ ঘটতে থাকবে, যখন বলের ক্রিয়াটা স্টপ হয়ে যাবে তখন বস্তুটা থেমে যাবে। সো বস্তুটা প্রথমে কোথায় ছিল, ফোর্স অ্যাপ্লাই করার পর বস্তুটা কোথায় গেছে, তার মধ্যবর্তী যে গ্যাপটা বা ডিস্টেন্সটা, ওটাই হচ্ছে সরণ। ফোর্সের দিকেও সরণ হতে পারে অথবা ফোর্সের দিকের সাথে থিটা কোণেও হইতে পারে, তখন আমরা কি করি, সরণের থিটা কোণ বরাবর উপাংশটা নিয়ে থাকি। সো এটা হচ্ছে তোমার ধ্রুব বল দ্বারা কৃতকাজ, এটা আমরা প্রথমে দেখে আসছি। সো এই ক্ষেত্রে আমার থিটার মান 0 ডিগ্রি হলে কি হবে দেখে আসছি, ম্যাক্সিমাম ওয়ার্ক পাবো, 90 ডিগ্রি হলে 0 ওয়ার্ক পাবো, 180 ডিগ্রি হলে নেগেটিভ কাজ পাবো। সো এগুলো আমরা একদম প্রথম ক্লাসে দেখে আসছি। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। আজকে আমাদের যেটা মেইন আলোচনার বিষয় সেটা হচ্ছে কি, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। আমরা আজকে কি করব, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হিসাব করব, ঠিক আছে? আজকে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হিসাব করব। ধ্রুব বল দ্বারা কৃতকাজ সবাই বুঝো কিনা একটু জানাও, একটু সবাই জানাও, এক মিনিট সময় নিয়ে একটু সবাই জানাই ফেলো শর্টফট যে ধ্রুব বল দ্বারা কৃতকাজ তোমরা সবাই বুঝো কিনা। তাহলে আমি আজকে যেটা মেইন পড়া পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, ওই জিনিসটাতে চলে যাব। তোমরা একটু দ্রুত জানাও যে ধ্রুব বল দ্বারা কৃতকাজ সবাই বুঝতে পারছো কিনা, ঠিক আছে? হ্যাঁ, একটা কনস্ট্যান্ট ফোর্স, একটা নির্দিষ্ট বল, মানে একটা ধরো 5 নিউটন মানের বল তুমি অ্যাপ্লাই করছো, অর্থাৎ তোমার গ্রাফটা যদি আমি দেখাই, তোমার এদিকে যদি সরণ হয় আর এদিকে যদি ফোর্স হয়, তাহলে ধ্রুব বল দ্বারা কৃতকাজের ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম। দেখো ফোর্সের মানটা কনস্ট্যান্ট, ফোর্সের মানটা হচ্ছে কি কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি ধ্রুব বল ভার্সেস সরণ, মানে ধ্রুব বলের সাথে সরণের যে গ্রাফটা সেটা হচ্ছে এটা, মানে ধ্রুব বল দ্বারা কৃতকাজ। বলের মানটা দেখো চেঞ্জ হয় নাই, সরণ হয়েছে বাট বলের মানটা চেঞ্জ হয় না, উইথ রেসপেক্ট টু টাইম বলের মানটা কিন্তু একই আছে। এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃতকাজ। আজকে আমরা যেটা মেইনলি পড়ব সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। তো দেখো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। সো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ দেখতে গিয়ে দেখো, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ মানে হচ্ছে তুমি একটা অবজেক্টের উপর এমনভাবে ফোর্স অ্যাপ্লাই করছো, ফোর্সের মানটা কি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো জিনিসটা কিরকম, ধরো আমার এদিকে হচ্ছে সরণ, এদিকে হচ্ছে সরণ এস, ওকে, আর এদিকে হচ্ছে আমার বল এফ, বল এফ। এখন তুমি একটা অবজেক্টের উপর এমনভাবে ফোর্স অ্যাপ্লাই করলা, ওই ফোর্সের যে ফাংশনটা, ওই ফাংশনের গ্রাফটা হচ্ছে তোমার এরকম, দেখো। অর্থাৎ এখানে দেখো, এখানে আমার ফোর্সের মানটা কিন্তু উইথ রেসপেক্ট টু টাইম প্রত্যেকটা বিন্দুতে কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমার ফোর্সের মানটা এখানে একরকম ছিল, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমার ফোর্সের মানটা চেঞ্জ হচ্ছে। সো এই ক্ষেত্রে তুমি কৃতকাজটা কিভাবে বের করবা,
ধরো এই ক্ষেত্রে আমি তোমাকে একটা নির্দিষ্ট অংশ পয়েন্ট আউট করে দিলাম, বললাম এই নির্দিষ্ট অংশে কৃত কাজটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো, ধরো আমি তোমাকে এই অংশটা, দেখো আমি তোমাকে কি করলাম, এই অংশটা আর এই অংশটা ফিগার আউট করে দিলাম, বললাম তোমাকে এই অংশে কৃত কাজ কত সেটা আমাকে বের করতে হবে। সো আমরা সবাই জানি এই ক্ষেত্রে তোমাকে যদি একটা নির্দিষ্ট অংশ ফিগার আউট করে দেয়, ওই নির্দিষ্ট অংশে কৃত কাজটা তুমি কিভাবে বের করবা, তুমি এখন চোখ মুখ বন্ধ করে বলে দিবা, আমি যদি এই নির্দিষ্ট অংশটার ক্ষেত্রফল বের করি, এই নির্দিষ্ট অংশটার ক্ষেত্রফল যদি বের করি, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত আমরা কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। তাহলে এখন আমাদের যেটা মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই নির্দিষ্ট সীমাবদ্ধ অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমরা যদি ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে আগে এটা কনিক্যালি কোন শেপের কনিক ওই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে। তাহলে দেখো তো, এই জিনিসটা কি কখনো, এই জিনিসটা দেখতে কি আয়তক্ষেত্র মনে হচ্ছে? না। এই জিনিসটা কি বর্গক্ষেত্র মনে হচ্ছে? না। এই জিনিসটা কি একটা রম্বস? না। এই জিনিসটা একটা ট্রাপিজিয়াম? নো। অর্থাৎ এই জিনিসটা আমরা জিওমেট্রিক্যালি যে যে জিনিসগুলোকে কি করতে পারি, ডিফাইন করতে পারি, রম্বস, বর্গ, বৃত্ত, আয়তক্ষেত্র, সামান্তরিক, আর এগুলোর কোনোটার মধ্যেই পড়তেছে না। সো এই ক্ষেত্রে আমি কৃত কাজটা কেমনে বের করব? যেহেতু এটা কোনো একটা সার্টেন ফিগারের মধ্যে আসতেছে না, এটা একটা বৃত্তের মধ্যে আসতেছে না, এটা একটা সামান্তরিকের মধ্যেও আসতেছে না, এটা একটা বর্গক্ষেত্রের মধ্যেও আসতেছে না, এটা একটা আয়তক্ষেত্রের মধ্যেও আসতেছে না, তাহলে আমি এই জিনিসটার ক্ষেত্রফল কেমনে বের করতে পারি? সো যেহেতু এটা কোনো জিওমেট্রিক্যাল শেপকে রিপ্রেজেন্ট করতেছে না, সো এই ক্ষেত্রে আমাকে ম্যাথমেটিক্সের একটা বিশাল একটা অংশ সাহায্য করবে, যার নাম হচ্ছে ক্যালকুলাস। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ওই ক্যালকুলাসটার নাম হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমি যদি সীমা বেঁধে দিই, আপার লিমিট থেকে লোয়ার লিমিটের মধ্যে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিবেচনা করি এবং ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে যে কোনো একটা অংশ বেছে নিয়ে এবং ওই অংশকে দিয়ে একটা ফাংশন বানিয়ে ওই ফাংশনটাকে যদি আমি মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমি টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান যে কোনো ক্ষেত্রের জন্য পেয়ে যাব। তাহলে সেই জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এই ক্ষেত্রটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি করে নিতে হবে, ভাগ করে নিতে হবে। অ্যাজ মাচ এজ স্মলার ইউ ক্যান, তুমি যত বেশি ক্ষুদ্র অংশে ডিভাইড করতে পারবা, তুমি তত বেশি অ্যাকিউরেট কি পাবা, রেজাল্ট পাবা। সো দেখো, এখন আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিতে হবে। তো আমরা ওই ক্ষেত্রটাকে কি করতেছি, দেখো অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দিচ্ছি। আমরা কি করতেছি, ওই জিনিসগুলোকে অনেকগুলো কি করতেছি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিচ্ছি। আমি আবারও বলছি, তুমি যত বেশি ক্ষুদ্র অংশে ভাগ করবা, তুমি তত বেশি অ্যাকিউরেট রেজাল্ট পাবা। তুমি যত বেশি ক্ষুদ্র অংশে ভাগ করবা, তুমি যত বেশি ক্ষুদ্র অংশে ভাগ করবা, তুমি তত বেশি কি অ্যাকিউরেট রেজাল্ট পাবা। ওকে, সো এখন দেখো, এখন আমি কি করলাম, যেহেতু আমার এই ক্ষেত্রটা যেহেতু একটা নির্দিষ্ট কোনো কনিক্যাল শেপ, নির্দিষ্ট কোনো জিওমেট্রিক্যাল শেপ মেনটেন করতেছে না, সো এটার সরাসরি ক্ষেত্রফল বের করার জন্য আমার কাছে কোনো সার্টেন ফর্মুলা নাই। সো সেই ক্ষেত্রে আমাকে যেই কাজটা করতে হবে, আমাদেরকে ইন্টিগ্রেট করে বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা কি করব, ইন্টিগ্রেট করব। সো ইন্টিগ্রেট করার জন্য আমি কি করলাম, পুরো ক্ষেত্রটাকে অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, আমি যত বেশি ক্ষুদ্রতর অংশে ভাগ করতে পারি, আমি ততটুকুই ক্ষুদ্রতর অংশে কি করে নিলাম, এটাকে বিভক্ত করে নিলাম। সো এখন আমি প্রত্যেকটা ক্ষুদ্রতর অংশকে, দেখো তো, প্রত্যেকটা ক্ষুদ্রতর অংশকে কিন্তু এক একটা আয়তক্ষেত্রের মতো কিন্তু কি করতে পারি, কনসিডার করতে পারি। সো এখন আমি ধরো এখান থেকে যে কোনো একটা ক্ষুদ্রতর অংশ কনসিডার করে নিলাম যে ডিএক্স। ওকে, আমি প্রত্যেকটা ক্ষুদ্রতর অংশের মধ্যে যে কোনো একটা ক্ষুদ্রতর অংশ কনসিডার করে নিলাম, যেটা হচ্ছে কত, ডিএক্স। ধরো এটা হচ্ছে কত, এটা হচ্ছে ডিএক্স। ওকে, সো আমি যদি ডিএক্সটা যদি ক্ষুদ্রতর একটা সরণ হিসেবে বিবেচনা করি, তাহলে এই ক্ষেত্রে আমার কৃত কাজটাও কি হবে, ক্ষুদ্রতর হবে, খুবই স্বাভাবিক। সো আমরা সবাই জানি কাজ সমান কি, বল গুণ সরণ। তাহলে এই ক্ষেত্রে আমার কৃত কাজটা কি হবে, খুবই ক্ষুদ্রতর হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কৃত কাজটা হবে ডিডাব্লিউ। কেন ডিডাব্লিউ? বিকজ আমার সরণটা খুবই ক্ষুদ্র, আর ক্ষুদ্রতর সরণ কখন হবে, যখন তুমি ক্ষুদ্রতর পরিমাণ কাজ করবা। অর্থাৎ কাজ কখন ক্ষুদ্রতর হয়, যখন সরণটা ক্ষুদ্রতর হবে। ফোর্স কিন্তু এই যে কন্টিনিউয়াস ফোর্স তুমি অ্যাপ্লাই করেই যাচ্ছে একটা অবজেক্টের উপর, সো ফোর্সটা কিন্তু তোমার এফ। সো এই ক্ষেত্রে আমি লিখতে পারি ডিডাব্লিউ সমান এফ ডিএক্স, অর্থাৎ বল গুণ কত, সরণ। ওকে, ক্ষুদ্রতর সরণের জন্য ক্ষুদ্রতর কৃত কাজ। সো এখন আমি যদি এই জিনিসটাকে যদি x1 দিই, এই জিনিসটাকে যদি x2 দিই, অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু,
এটা হচ্ছে ফাইনাল ভ্যালু, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, এটা হচ্ছে ফাইনাল কন্ডিশন। সো এখন আমি যদি এই ফাংশনটাকে যদি এই x1 থেকে x2 লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করে দিই, তাহলে আমি টোটাল ক্ষেত্রটার জন্য কি পরিমাণ কাজ হয়েছে টোটাল ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। অর্থাৎ আমার এই x1 থেকে x2 তে নিয়ে যাওয়ার জন্য এই যে এই জিনিসটাতে কি পরিমাণ কাজ হয়েছে সেটা আমরা এখন কি করে ফেলতে পারবো, খুব ইজিলি হিসাব করে ফেলতে পারবো। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। সো ইন্টিগ্রেট জিনিসটা তোমাদের ম্যাথমেটিক্সে আছে, আশা করি তোমরা সবাই করছো। অনেকের ইন্টিগ্রেশন নিয়ে ভীতি কাজ করে, বাট এই জিনিসটা যদি তুমি খুব ভালো করে বুঝো, ইন্টিগ্রেশনের মতো সহজ আর কিছু নাই। তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিডাব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ডিএক্স। সো এখন আমার যেটা মেইন কাজ সেটা হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে এখন তোমার এখানের মধ্যে লিমিটগুলো বসাইতে হবে। সো এখন দেখো এখানে তো যখন x1 ছিল, তাহলে আমার এখানে সরণের লিমিট কতটুকু, x1 থেকে x2। তাহলে দেখো এই যে x1 থেকে x2, রাইট। সো এখন কথা হচ্ছে আমাদের এখানে যখন x1 ছিল, মানে সরণের মান ইনিশিয়ালি যখন 0 ছিল, মানে ইনিশিয়াল কন্ডিশনে তো তোমার কোনো কৃত কাজ হয় নাই, তাহলে এটা হচ্ছে 0। আর x1 থেকে যখন তুমি x2 তে নিয়ে গেছো, তখন তোমার কাজ হয়েছে ধরো w পরিমাণ। তাহলে এখন আমরা সবাই জানি ইন্টিগ্রেশন ডিডাব্লিউ সমান w। সো 0 টু w, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন x1 থেকে x2 f dx। সো এখন দেখো এখানে আমি যদি দেখি w মাইনাস 0 ইকুয়াল ইন্টিগ্রেশন x1 থেকে x2 f dx। সো দেয়ারফর আমার কাজ কত, x1 থেকে x2 f dx। অর্থাৎ আমি যদি x1 থেকে x2 লিমিটের মধ্যে কি করি, ইন্টিগ্রেট করি, তাহলে আমি টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পেয়ে যাব। সো এটাই হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এখন আমাদেরকে বেসিক্যালি যে জিনিসগুলো দেখতে হবে যে উদাহরণগুলো কি কি। সো আমরা এখন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের উদাহরণগুলো দেখব, বাট এই জিনিসটা আগে সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। এই জিনিসটা সবাই বুঝতে পারছে কিনা একটু জানাও, ঠিক আছে? এই জিনিসটা সবাই বুঝতে পারছে কিনা একটু জানাও। আচ্ছা, সো এই হচ্ছে অবস্থা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা পড়ে ফেললাম। এখন আমাদেরকে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের উদাহরণ দেখতে হবে। দেখি তোমরা বলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের উদাহরণগুলো কি কি হতে পারে, তোমরা একটু জানো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের উদাহরণগুলো কি কি হতে পারে। সো আজকে আমরা একটা বিশেষ কেস নিয়ে আলোচনা করব। তোমরা একটু জানাও যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের উদাহরণগুলো কি কি, ঠিক আছে? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের উদাহরণগুলো কি কি জানাও। ওকে, ভেরি গুড। এমডি জাহিদ হাসান লিখেছে স্প্রিং ওয়ার্ক, গুড, গ্রেট। সো আজকে আমরা স্প্রিং কর্তৃক স্প্রিং সম্প্রসারণে বা স্প্রিংকে প্রসারণ করলে বা স্প্রিংকে সম্প্রসারিত করলে কি পরিমাণ কাজ হয় ওই জিনিসটা আমরা হিসাব করব। তাহলে এখন দেখো যে একটা স্প্রিংকে দেখো, লিখো স্প্রিং সংকোচনে বা সম্প্রসারণে কৃত কাজ। স্প্রিং সংকোচনে বা সম্প্রসারণে কৃত কাজের রাশিমালাটা কি হবে, এখন আমরা ওই জিনিসটা দেখব। তাহলে এখন দেখো, এখন আমি কি করতেছি দেখো, ধরো এটা একটা ধীর অবলম্বন, একটা ধীর অবলম্বনের এক প্রান্তে একটা স্প্রিংকে আমি কি করলাম, একটা স্প্রিংকে রাখলাম, আর এক প্রান্তে ওই স্প্রিংয়ের অপর প্রান্তে একটা বস্তুকে রেখে দিলাম। ভালো করে বুঝো, একটা ধীর অবলম্বনের এক প্রান্তে একটা স্প্রিংকে আটকিয়ে অপর প্রান্তে আমি একটা ব্লককে রেখে দিলাম। এটা হচ্ছে স্প্রিংটার ইনিশিয়াল কন্ডিশন, এটা হচ্ছে স্প্রিংটার সাম্যাবস্থা বা ইনিশিয়াল কন্ডিশন। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই বস্তুটাকে টেনে, দেখো এই বস্তুটাকে কি করব, এই বস্তুটাকে টেনে স্প্রিংটাকে কি করব, প্রথমে প্রসারিত করব। সো প্রসারণে যে কাজটা হবে সংকোচনের ক্ষেত্রেও ঠিক সেম কাজটাই হবে, দেখাচ্ছি। তাহলে দেখো এই যে এই বস্তুটাকে এ বিন্দুতে ছিল ইনিশিয়ালি, পরের কেসটাতে দেখো আমি কি করতেছি, দেখো এখানে
পরের কেসে দেখো কি করা হচ্ছে। ওকে, তাহলে এখন দেখো কি করা হচ্ছে। দেখো এখন এই এ বিন্দু থেকে বস্তুটাকে এভাবে টেনে আমি স্প্রিংটাকে কি করে দিব, প্রসারিত করে দিব। তাহলে দেখো স্প্রিংটাকে যদি প্রসারিত করি তাহলে কি হয় দেখো, আরেকটা জিনিস মাথায় রাখবা, এই স্প্রিংয়ে দেখো 12টা প্যাচ, এই প্যাচ সংখ্যা যাতে চেঞ্জ না হয়, তখন কিন্তু তোমার আরেক ধরনের ত্রুটি, তখন তোমার ইররে চলে যাবে। স্প্রিংয়ের প্যাচের সংখ্যাটা যাতে ঠিক থাকে, তাহলে এখানে টোটাল আমি 12টা প্যাচ দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো 12টা প্যাচ যাতে থাকে একটু খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, সো এখন দেখো আমি স্প্রিংটাকে কি করলাম, স্প্রিংটাকে বি বিন্দুতে নিয়ে আসলাম। দেখো এই বস্তুটাকে এই পরিমাণ সংকুচিত করে, তাহলে দেখো সরণটা কোন দিকে ঘটছে, এ থেকে বি এর দিকে। অর্থাৎ আমার ইনিশিয়ালি ছিল এই কন্ডিশনে, ফাইনালি গেছে এই কন্ডিশনে। তাহলে সরণটা হচ্ছে ইনিশিয়ালি যেখানে ছিল আর ফাইনালি যেখানে গেছে স্প্রিংটা, তার মাঝখানে যে ডিস্টেন্স, এটাই হচ্ছে আমাদের কি সরণ। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সরণ, এক্স পরিমাণ, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমার এক্স পরিমাণ সরণ ঘটলো। এখন কি হবে বলো, এখন আমি যখন স্প্রিংটাকে দেখো তো, স্প্রিংটাকে যখন আমি টেনে এ বিন্দু থেকে এক্স পরিমাণ সরণ ঘটিয়ে যখন বি বিন্দুতে নিয়ে আসলাম, স্প্রিংটা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইবে না। আমি যেদিকে কি করছি, যেদিকে সরণ ঘটাইছি, স্প্রিংটা আবার কি সংকুচিত হয়ে তার ইনিশিয়াল কন্ডিশনে ব্যাক করতে চাইবে। অর্থাৎ তুমি যেদিকে সরণ ঘটাচ্ছ তার অপোজিটে স্প্রিংটার মধ্যে এমন একটা ফোর্সের উদ্ভব হবে, স্প্রিংটাকে তুমি নির্দিষ্ট দিকে যেদিকে সরণ ঘটাইছো, তোমার ঘটানো সরানোর বিপরীতে, তোমার ঘটানো সরণের বিপরীতে স্প্রিংটার মধ্যে এমন একটা ফোর্সের উদ্ভব হবে, যেই ফোর্সটা তুমি যেদিকে সরণ ঘটাইছো তার বিপরীতে কাজ করে আবার তার আগের কন্ডিশনে, ইনিশিয়াল কন্ডিশনে ফিরে আসতে চাইবে। সো ওই ফোর্সটাকে বলা হয় প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স। কি বলা হয়, প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স। সো ফিজিক্সের ভাষায় প্রত্যয়নী বল হচ্ছে তুমি কোনো বস্তুকে সরণ ঘটাইছো, রাইট, তুমি কোনো বস্তুকে বল প্রয়োগ করে বিকৃত করছো। এখন তুমি যখন কি করবা, বিকৃতিকারী বলটা অপসারণ করে দিবা, বস্তুটা আবার কি আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। তুমি একটা রাবার, ওই যে রাবার, যে গোল গোল রাবার যেগুলো আছে, তুমি একটা রাবারকে টেনে কি করো, একটা রাবারকে টেনে কি করো, সংকুচিত, সম্প্রসারিত করো। অর্থাৎ তুমি যেদিকে সরণ ঘটাইছো, রাবারটা কিন্তু তোমার ঘটানো সরণের বিপরীতে আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। সো একটা বস্তুকে বল প্রয়োগ করে বিকৃত করলে, বিকৃতিকারী বল যদি তুমি অপসারণ করে ফেলো, তাহলে বস্তুটা যে বলের কারণে আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে, ওই বলটাকে বলা হয় কি প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। এই এফ কে বলা হয় কি প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স, প্রত্যয়নী বল বা কি রেস্টোরিং ফোর্স, ঠিক আছে। তাহলে দেখো তুমি যেদিকে সরণ ঘটাইছো, রেস্টোরিং ফোর্সটা কিন্তু তার বিপরীত দিকে কাজ করতেছে। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে, তুমি যখন অল্প পরিমাণ সরণ ঘটাবা, প্রত্যয়নী বলটা অল্প পরিমাণে কাজ করবে। তুমি যখন আরেকটু বেশি সরণ ঘটাবা, তখন বস্তুটার মধ্যে আরো বেশি পরিমাণ প্রত্যয়নী বল উদ্ভব হয়ে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। তুমি যখন ম্যাক্সিমাম পরিমাণ সরণ ঘটাবা, তুমি যেদিকে ম্যাক্সিমাম পরিমাণ সরণ ঘটাচ্ছ তার বিপরীতে বস্তুটার মধ্যে ম্যাক্সিমাম পরিমাণ রেস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল উদ্ভব হয়ে বস্তুটা তত জোরে আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি প্রত্যয়নী বল আর সরণ, তুমি যত বেশি সরণ ঘটাবা তোমার প্রত্যয়নী বলের মান কিন্তু তত বাড়বে। তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে বলের মানটা কিন্তু কনস্ট্যান্ট না। এখানে এই যে প্রত্যয়নী বল, যে বলটা স্প্রিংটাকে ইনিশিয়াল কন্ডিশনে নিয়ে আসতেছে, এই বলের মানটা কি কনস্ট্যান্ট? এই বলের মানটা কিন্তু কনস্ট্যান্ট না, এই বলের মানটা হচ্ছে ভ্যারিয়েবল। এই বলের মানটা সরণের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, রাইট। তুমি যত বেশি সরণ ঘটাবা প্রত্যয়নী বলটা তত বেশি অ্যামাউন্টে কাজ করবে, তুমি কম সরণ ঘটাও প্রত্যয়নী বলটা কম অ্যামাউন্টে কাজ করবে। তুমি যত বেশি সরণ ঘটাচ্ছ প্রত্যয়নী বলটা সম অনুপাতে কি বিপরীত দিকে কাজ করতেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রত্যয়নী বল আর সরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমার কেস হচ্ছে প্রত্যয়নী বল ও সরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী।
এখানে আমার কেসটা হচ্ছে কি তাহলে প্রত্যয়নী বল, ওকে, প্রত্যয়নী বল ও সরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে প্রত্যয়নী বল জিনিসটা কি? তাহলে প্রত্যয়নী বলের ডেফিনেশনটা একটু লিখে নাও, যে কোনো বস্তুকে বল প্রয়োগ করে যদি সরণ ঘটাই বা কোনো বস্তুকে বল প্রয়োগ করে যদি বিকৃতি করি। দেখো স্প্রিংটা এখানে আদি অবস্থায় ছিল, আমি যখন ফোর্স অ্যাপ্লাই করলাম এটা বিকৃত হয়ে শেষ অবস্থায় চলে গেল। এখন কোনো বস্তুকে বল প্রয়োগ করে বিকৃতি ঘটানোর পর বিকৃতিকারী বলটা যদি তুমি অপসারণ করে নাও, মানে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে তুমি বিকৃত করছো, ডিফর্ম করছো, ওই ডিফর্মিং ফোর্স যদি তুমি তুলে নাও, তাহলে বস্তুটার মধ্যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিক ক্যারেক্টারিস্টিকের কারণে একটা বস্তুটার মধ্যে এমন একটা ফোর্সের উদ্ভব হবে বা এমন একটা ফোর্স এই বস্তুটার মধ্যে জন্ম নিবে যে ফোর্সটা বস্তুটাকে আবার তার ইনিশিয়াল কন্ডিশনে ফিরিয়ে আনবে। সো ওই বলটাকে বলা হয় প্রত্যয়নী বল। আর প্রত্যয়নী বল সব সময় যেদিকে তুমি সরণ ঘটাবা তার বিপরীতে কাজ করবে। যত বেশি অ্যামাউন্টে সরণ ঘটাবা প্রত্যয়নী বলটা তত বেশি বিপরীত দিকে ফিরে আসতে চাইবে। সো এখানে যেহেতু প্রত্যয়নী বলের মানটা কিসের উপর ডিপেন্ড করতেছে? সরণের উপর ডিপেন্ড করতেছে। সরণ যত বেশি ঘটাবা প্রত্যয়নী বলের মানটা তত বেশি বাড়বে, সরণ কম ঘটাইলে প্রত্যয়নী বলের মানটা কমবে, বাট দুইটা অপোজিট দিকে। সো এই ক্ষেত্রে আমার এই ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্স না, এটা কিন্তু পরিবর্তনশীল বল বা ভ্যারিয়েবল ফোর্স। সো এই জন্য এই ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে কি ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স বা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। সো এই ক্ষেত্রেও আমাকে ক্ষুদ্র একটা সরণ বিবেচনা করে ওই ক্ষুদ্র সরণের মধ্যে যদি আমি ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের মধ্যে ইন্টিগ্রেট করি তাহলে আমি টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পেয়ে যাব। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যয়নী বল আর সরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু কত? মাইনাস এক্স। সো এখন আমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই, একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে, এফ ইকুয়াল কত? এফ ইকুয়াল মাইনাস কে এক্স। ওকে, এফ ইকুয়াল হচ্ছে কত? মাইনাস কে এক্স। তো এখান থেকে দেখো, এখান থেকে এখানে কে হচ্ছে কত? কে ইকুয়াল এফ বাই এক্স। আমি এখানে নেগেটিভ চিহ্নটা দ্বারা শুধুমাত্র কি বুঝবো? নেগেটিভ চিহ্নটা দ্বারা বুঝবো প্রত্যয়নী বল আর সরণ পরস্পর বিপরীতমুখী। সো নেগেটিভ চিহ্ন কি বোঝায়? প্রত্যয়নী বল আর সরণ বিপরীতমুখী বোঝায়, আর কোনো কাজ নেই। সো কে, এই কেটাকে বলা হয় হচ্ছে বল ধ্রুবক। কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। সো এই সমানুপাতিক ধ্রুবকটাকে বলা হয় বল ধ্রুবক, ওয়ার্ক কনস্ট্যান্ট বা বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলে। বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলা হয়, স্প্রিং ধ্রুবক, এটাকে বলা হয় বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। সো এটার একটা একক আছে। সো আগে এককটা বের করে নিই, তারপরে আমরা কৃত কাজটা বের করব। বলের একক হচ্ছে নিউটন, সরণের একক হচ্ছে মিটার। তাহলে স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে কত? নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে কত? নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে কি? নিউটন পার মিটার। এখন যদি তোমাকে বলা হয় কোনো স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 5 নিউটন পার মিটার বলতে কি বুঝো? তাহলে এখন যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় স্প্রিং ধ্রুবক 5 নিউটন পার মিটার বলতে কি বুঝো? স্প্রিং ধ্রুবক 5 নিউটন পার মিটার বলতে কি বুঝো? ওকে, এখন তোমাকে কোয়েশ্চেন করা হলো স্প্রিং ধ্রুবক 5 নিউটন পার মিটার বলতে কি বুঝো? তাহলে তোমার অ্যান্সার হবে কি 5 নিউটন পার মিটার। দেখো 5 নিউটন পার মিটারকে যদি আমি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো 5 নিউটন ডিভাইডেড বাই 1 মিটার। অর্থাৎ এটার মানে হলো, দেখো 5 নিউটন পার মিটারকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি কি 5 নিউটন ডিভাইডেড বাই 1 মিটার। অর্থাৎ তুমি একটা স্প্রিংকে যদি 1 মিটার সরণ ঘটাও, ওই 1 মিটার সরণ ঘটালে তোমার এখানের মধ্যে কত নিউটন? 5 নিউটন প্রত্যয়নী বলের উদ্ভব হবে স্প্রিংটাকে তার ইনিশিয়াল কন্ডিশনে ফিরিয়ে আনার জন্য। সিম্পল হিসাব। আমি আবার বলতেছি, স্প্রিং ধ্রুবক 5 নিউটন পার মিটার বলতে কি বুঝো? তাহলে স্প্রিং ধ্রুবক 5 নিউটন পার মিটার তুমি প্রথমে কি করবা? 5 নিউটন পার মিটারকে এভাবে ভেঙে নিবা। তো 5 নিউটন পার মিটার মানে হচ্ছে 5 নিউটন বাই কত? 1 মিটার। 5 নিউটন ডিভাইডেড বাই কত? 1 মিটার। অর্থাৎ তুমি যদি একটা স্প্রিংকে দেখো, এটা যদি 1 মিটার সরণ ঘটাও, তুমি একটা স্প্রিংকে যদি 1 মিটার সরণ ঘটাও তাহলে ওই 1 মিটার সরণের ঘটানোর কারণে বস্তুটার মধ্যে তুমি যেদিকে সরণ ঘটাবা তার বিপরীতে 5 নিউটন প্রত্যয়নী বল কাজ করবে বস্তুটাকে, স্প্রিংটাকে আবার কি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। সো এটাই হচ্ছে স্প্রিং ধ্রুবক 5 নিউটন বলতে কি বোঝায়। সো স্প্রিং ধ্রুবকের কনসেপ্টটা, স্প্রিং ধ্রুবক 5 নিউটন বলতে কি বোঝায়,
প্রত্যয়নী বল আর সরণ যে পরস্পর বিপরীতমুখী, জাস্ট এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান, তাহলে আমি এই ক্ষেত্রে সম্প্রসারণে বা সংকোচনে কৃত কাজ কত সেটা বের করব। আগে এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে? ওকে, আশা করি সবার ক্লিয়ার। এখন দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমি এই পরিমাণ সংকোচন করলাম, এই পরিমাণ প্রসারণ করলাম, এই প্রসারণে কতটুকু কাজ হয়েছে এখন আমরা ওই জিনিসটা হিসাব করব। তাহলে এখন আসো আমরা ওই জিনিসটা হিসাব করি। আচ্ছা, এখন দেখো আমাদের সরণ হয়েছে কতটুকু, আমাদের সরণ হয়েছে এতটুকু, এ থেকে বি পর্যন্ত হয়েছে কি সরণ। তাহলে এই যে এক্স পরিমাণ সরণ আমি এখান থেকে খুবই ক্ষুদ্র একটা অংশ কনসিডার করে নিব। এখান থেকে ধরো আমি খুবই ক্ষুদ্র একটা অংশ কনসিডার করে নিলাম, যেটা হচ্ছে কি ডিএক্স। এই ক্ষুদ্র অংশটা হচ্ছে ডিএক্স, আর এটা হচ্ছে এক্স ইনিশিয়াল, এটা হচ্ছে এক্স ফাইনাল। সো এখানে আমি ধরে নিলাম এক্স ইকুয়াল 0, বিকজ এখানে 0 কেন, এখানে শুরুতে বস্তুটা কি অবস্থায় ছিল, সাম্য অবস্থায় ছিল। এ বিন্দুতে সরণের মান কত, 0। তাহলে এখানে আমি x1 এর মান কত লিখবো, 0 লিখবো। এটা x1 লিখি, x1 এর মান হচ্ছে 0। আর বি বিন্দুতে ম্যাক্সিমাম সরণ ঘটাইছি, সো বি বিন্দুতে আমার x2 সমান কত, বি বিন্দুতে আমার x2 সমান হচ্ছে x। এখন আমরা এখানে এই যে x1 থেকে x2 এর মধ্যে এই যে এই পরিমাণ সরণ ঘটলো, x1 থেকে যে x2 পরিমাণ সরণ ঘটলো, এখান থেকে আমি একটা ক্ষুদ্রতর অংশ কনসিডার করে নিলাম dx। তাহলে এই dx অংশের জন্য আমার কৃত কাজটাও ক্ষুদ্রতর হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি dw সমান f dx। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে dw সমান f dx। সো এখন আমাদের আবার সেই চিরাচরিত নিয়ম, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে যেটা দেখাইছি, আমাদেরকে এখন কি করতে হবে, উভয় দিকে লিমিট অনুযায়ী এই যে লোয়ার লিমিট থেকে আপার লিমিটের মধ্যে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পেয়ে যাব। তাহলে দেখো ইন্টিগ্রেশন dw সমান ইন্টিগ্রেশন f dx। তাহলে এখন দেখো আমার লিমিটগুলো বসাই। লিমিট হচ্ছে x1 থেকে কত, x1 থেকে x2। তাহলে x1 যখন ছিল, যখন সরণের মান 0 ছিল, তখন আমার কৃত কাজের মানও 0, তাহলে এখানে 0। আর যখন সরণের মান ম্যাক্সিমাম সরণের কৃত কাজও কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে দেখো এই যে এখানের মধ্যে আমার কাজ হচ্ছে w। তাহলে এখন দেখো, এখন এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন dw সমান কি, w। আমরা সবাই জানি ইন্টিগ্রেশন dw সমান কত, w। এখানে হচ্ছে 0 থেকে কত, w ইকুয়াল, এখানে দেখো x1 থেকে x2। আচ্ছা, f এর ভ্যালু কত, সো এখানের মধ্যে দেখো f এর ভ্যালু বের করছিলাম আমরা -kx। সো আমরা মাইনাস অংশটা কনসিডারেশন আনবো না, কারণ মাইনাস ফোর্স তো ফোর্সের মান তো অলওয়েজ পজিটিভ ধরতে হবে। মাইনাস চিহ্ন দিয়ে কি বোঝাই, মাইনাস চিহ্ন দিয়ে শুধুমাত্র বোঝাই বল এবং সরণ প্রত্যয়নী বল। অবশ্যই কি প্রত্যয়নী বল, এটা এমনি বল না, প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। প্রত্যয়নী বল আর সরণ পরস্পর বিপরীতমুখী বোঝাই মাইনাস দিয়ে। সো আমরা শুধুমাত্র f ইকুয়াল kx নিয়ে আমাদের ক্যালকুলেশনটা করব। তাহলে এখন আসো f ইকুয়াল কত বসাবো, kx ইন্টু কত dx। f ইকুয়াল কত বসাবো, kx ইন্টু dx। তাহলে এখন দেখো এখান থেকে w মাইনাস 0। এখন এখানে দেখো kটা যদি আমি বাইরে নিয়ে আসি, এখানে হচ্ছে x1 থেকে কত x2, এখানে কত x dx। এখন আমরা সবাই ইন্টিগ্রেশনের একটা বিখ্যাত ফর্মুলা জানি কিনা, যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হচ্ছে n প্লাস 1 প্লাস c। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা বিখ্যাত ফর্মুলা, এটা আশা করি সবাই জানো। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n প্লাস 1 x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই, সরি এটা হচ্ছে n প্লাস 1, ওকে, এটা হচ্ছে x। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে n প্লাস 1 প্লাস c। এখন আমরা এই ফর্মুলাটা এখানের মধ্যে অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো w ইকুয়াল k ইন্টু ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার, এখানে মনে মনে কত ধরে নিব, এখানে আমরা মনে মনে 1 ধরে নিব, ঠিক আছে। তাহলে দেখো x স্কোয়ার বাই কত 2, আর এখানে লিমিটগুলো বসাই দাও x1 থেকে x2, খুবই সোজা। তাহলে এখানে হাফটাকে যদি তুমি বাইরে নিয়ে আসো, তো এখানে আর কত থাকে x স্কোয়ার, এখানে থাকে হচ্ছে x1, এখানে থাকে হচ্ছে কত x2। এখন সিম্পলি আর কিছু না, এখন আমাদের কি করতে হবে, ডিরাইভ করতে হবে। তাহলে এখন দেখো w ইকুয়াল k ইন্টু, সরি এখানে হাফ, k এটা বাইরে চলে আসবে, k বাই 2 দাও,
সো এখানে হচ্ছে k/2, এখানে হচ্ছে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। তাহলে এখন দেখো সমান হাফ অফ k। আচ্ছা x2 সমান কত? x2 সমান আমরা এখানে লিখেছিলাম হচ্ছে x, তাহলে x2 সমান কত? x স্কয়ার মাইনাস x1 এর ভ্যালু কত? যেহেতু ইনিশিয়ালি বস্তুটার মধ্যে কোনো সরণ হয় নাই, শুধু x1 এর মান হচ্ছে 0, তাহলে দেখো x1 এর মান যদি 0 হয় 0 স্কয়ার, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাফ অফ k x স্কয়ার। সো এটাই হচ্ছে আমার কি কৃতকাজ, এটাই হচ্ছে আমার কৃতকাজ। তাহলে এখন দেখো, এখন আমি এদিকে একটু মুছি, একটু মুছতেছি আমি। তাহলে দেখো সুতরাং আমি কি পাইলাম? সো আমি পাইলাম W সমান হাফ অফ k x স্কয়ার। সো এটাই হচ্ছে স্প্রিং সম্প্রসারণে কৃতকাজ, এটাই হচ্ছে স্প্রিং সম্প্রসারণে কি কৃতকাজ, এটা হচ্ছে কি স্প্রিং সম্প্রসারণে কৃতকাজ। লিখে রাখো। এটা হচ্ছে স্প্রিং সম্প্রসারণে কৃতকাজ। সো এখন যদি তুমি এই জায়গা থেকে সংকুচিত করে ফেলো, তাহলেও কিন্তু তুমি সেম কাজটাই পাবা, যে স্প্রিং, এটা হচ্ছে তোমার আবার স্প্রিং সংকোচনেও কৃতকাজ। এটা হচ্ছে স্প্রিং সংকোচনে কৃতকাজ। এখন তোমরা বলো স্প্রিং সম্প্রসারণে কৃতকাজটা বুঝলে স্প্রিং সংকোচনে কৃতকাজটা আর দেখাতে হবে কিনা? যদি দেখাতে হয় আমি দেখাবো, বাট এই জিনিসটা যদি তোমরা বুঝো যে তুমি x পরিমাণ সরণ এদিকে ঘটাইছো, প্রত্যয়নী বলটা এখন এদিকে কাজ করতেছে। এখন তুমি যদি x পরিমাণ সরণ ভিতরের দিকে ঘটাও, প্রত্যয়নী বলটা বাইরের দিকে কাজ করবে। ওই ক্ষেত্রেও সেম কাহিনী, প্রত্যয়নী বল আর সরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, ঘুরে ফিরে তোমাকে পজিটিভ মান নিয়ে করলে তোমার এই ক্যালকুলেশনটা আসবে। সো স্প্রিং সম্প্রসারণে যা কৃতকাজ, স্প্রিং সংকোচনেও কিন্তু একই কৃতকাজ। অর্থাৎ তুমি এক্সপান্ড করতে যে পরিমাণ কাজ করতেছো, কম্প্রেস করলেও তুমি সেম পরিমাণ কাজ করবা। সো এটাই হচ্ছে আমার স্প্রিং সংকোচনে বা স্প্রিং সম্প্রসারণে কৃতকাজ, যেখানে আমার x এর মানটা হচ্ছে সরণ, আর k এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, আর w টা হচ্ছে ওয়ার্ক ডান। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। ঠিক আছে? ওকে, সো স্প্রিং সম্প্রসারণে বা স্প্রিং সংকোচনে কৃতকাজটা আমরা দেখলাম, আশা করি সবাই বুঝতে পারছো। সো আমরা নেক্সট ক্লাসে, অর্থাৎ মঙ্গলবার দিন নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজ কি। এরপর আমরা অনেকগুলো ম্যাথ করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা অনেকগুলো ম্যাথ করব, আনততল রিলেটেড ম্যাথ করব, আর স্প্রিং রিলেটেড, আর মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজ রিলেটেড আরও অনেকগুলো ম্যাথ, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ রিলেটেড আরও অনেকগুলো ম্যাথ করব। সো আজকের ক্লাসটা মোটামুটি এখানেই শেষ। আশা করি যা যা পড়াইছি তোমরা সবাই ভালো মতো বুঝতে পারছো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। না, সংকোচনে মাইনাস হবে না, সংকোচনে মাইনাস হবে না। মাইনাসটা আসলে দুই ক্ষেত্রেই হবে, বাট তুমি যখন একটা ফাংশন নিয়ে কাজ করবা, বলের ফাংশন নিয়ে যখন কাজ করবা, তখন বলটাকে আসলে আমরা নেগেটিভ ভ্যালুটা আমরা কাউন্ট করি না, বিকজ নেগেটিভ ভ্যালু দ্বারা শুধুমাত্র বোঝাই হচ্ছে যে প্রত্যয়নী বল আর সরণ পরস্পরের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ওইটা যেমন তোমার স্প্রিং সম্প্রসারণ হয়েছে, ওই সেম জিনিসটা আবার স্প্রিং সংকোচনও কিন্তু হবে, ঠিক আছে? সো ওই জিনিসগুলো আর দেখানোর কিছু নেই। দেখো তুমি স্প্রিং সম্প্রসারণের সময়, মানে প্রসারণ করার সময় তুমি এইদিকেই সরণ ঘটাইছো, এইদিকে প্রত্যয়নী বল কাজ করছে। অর্থাৎ সম্প্রসারণের সময় তুমি পজিটিভ এক্স অক্ষের দিকে সরণ ঘটাইছো, নেগেটিভ এক্স অক্ষের দিকে প্রত্যয়নী বলটা কাজ করছে। বাট সংকোচনের সময় তুমি যখন নেগেটিভ এক্স অক্ষের দিকে সরণ ঘটাবা, পজিটিভ এক্স অক্ষের দিকে প্রত্যয়নী বল কাজ করবে। সো এখানে যেমন প্রত্যয়নী বল আর সরণ বিপরীতে কাজ করতেছে, এখানেও ঠিক সেম, সংকোচনের ক্ষেত্রেও ঠিক সেম, প্রত্যয়নী বল আর সরণ বিপরীতে কাজ করবে। তো ঘুরে ফিরে একই কাহিনী, এফ সমানুপাতিক মাইনাস এক্স, এফ ইকুয়াল মাইনাস কে এক্স। বাট আমরা যখন ক্যালকুলেট করব তখন আমরা কি করব, এফ ইকুয়াল কে এক্স দিয়ে হিসাব করব। সো এই হচ্ছে কথা। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, সো আজকের ক্লাসটা এখানেই শেষ, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।